নির্বাসিত কৃষ্ণচূড়া। সাদিয়া 3টি। পর্ব 26 থেকে 30। মাসুম সাহেব চুপচাপ পকেট থেকে পুরনো চশমার বাক্সের ভেতরে রাখা একটা কাগজ টেনে বের করেন। সেটার কোনায় ছোট অক্ষরে লেখা একটা নাম আর নম্বর। মাসুম সাহেব বলেন, এটা অরবিন্দের নম্বর। এটা এখন ওর ছেলে ইন্দ্র ব্যবহার করে। শেষবার এ নাম্বারে আমার কথা হয়েছে ওদের সবার সাথে। সূর্য নম্বরটা নিয়ে দ্রুত ডায়াল করে স্পিকার অন করে। কয়েকবার রিং হয়। আর তারপর অন্য প্রান্তে একটা ভারী গলা শোনা যায়, হ্যালো। নমস্কার। কে বলছেন? মাসুম সাহেবের কণ্ঠে একরাশ স্মৃতি, একরাশ মায়া। তিনি বলেন, তুমি কি ইন্দ্র? আমি মাসুম ইকবাল, তোমার বাবা মায়ের বিশ্ববিদ্যালয়ের পুরনো বন্ধু। আমার চিনেছ বাবা? লোকটি মুহূর্তেই উচ্ছ্বসিত হয়ে ওঠে, হ্যাঁ মাসুম কাকাবাবু ভালো আছেন। কতদিন পর ফোন করলেন? মা আপনার কথা খুব জিজ্ঞেস করে। আপনার নাম্বারটা হারিয়ে ফেলেছি তাই যোগাযোগ করতে পারছিলাম না। একটা স্মিত হাসি ফুটে ওঠে মাসুম সাহেবের মুখে, আসলে তোমার মাকে একটু ফোনে পেলে ভালো হতো। অনেক দিন কথা হয় না। ইন্দ্রকণ্ঠে শ্রদ্ধা মিশিয়ে বলেন, মা এখন ফোন তেমন ব্যবহার করেন না। তবে আমি বাসার নম্বর দিচ্ছি। ওটায় কল করলে মা কে পাবেন। ইন্টারনেটেও কল দিতে পারেন। আমি এখনই জানিয়ে দিচ্ছি মা কে। ইন্দ্র কল কেটে সাথে সাথেই নম্বরটা পাঠিয়ে দেন। সূর্য নিজের ফোন থেকে সেই নম্বরে অনলাইনে কল কিছুক্ষণের মধ্যেই ইন্দ্র একটি নম্বর পাঠিয়ে দেয়। সূর্য সেটা সংরক্ষণ করে, তারপর নিজের ফোন থেকেই কল দেয় ইন্টারনেটে। আবারও কয়েকবার রিং, তারপর ওপাশে এক কণ্ঠ। সময় বয়ে গেছে কণ্ঠে, কিন্তু তবুও সে কণ্ঠে আছে এক প্রাচীন সুর, স্পষ্ট, আত্মিক, হ্যালো। মাসুম সাহেব দম নিয়ে বলেন, মুক্তি সান্যাল। আমি মাসুম ইকবাল। চিনতে পারছো? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর যেন একবারে বহু বছর পেরিয়ে যাওয়ার সময় ফিরে আসে কণ্ঠে, মাসুম। এতদিন পর, তোমার বন্ধু চলে যাওয়ার পর এই খোঁজ হলো। মাসুম সাহেব হেসে ওঠেন, নরম কৌতুকে বলেন, আজ একা নই। পুরান ঢাকার দেবদাসও সাথে আছে। ওপাশে হঠাৎ করেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন। তারপর এক বিস্ময় মিশ্রিত আবেগে কণ্ঠে বলেন, রুশান। রুশান কি? এইবার আব্দুর রুশান মোহাম্মদ নিজেই হেসে বলেন, এই তো, এখনো বেঁচে আছি মুক্তি। তাহলে মনে রেখেছ এখনো? মুক্তি দেবীর চোখ জলে ভরে ওঠে। তার কণ্ঠ আরো জড়িয়ে ওঠে, আজকাল সব খুব মনে পড়ে। কত সুন্দর ছিল দিনগুলো। কলকাতায় আর ভালো লাগে না। খুব দেশে যেতে ইচ্ছে করে। খুব মনে হয় যদি সবাইকে একবার দেখতে পেতাম। বয়স বেড়েছে তো এখন সব কিছুর মর্ম বুঝি। আব্দুর রুশান মোহাম্মদ চুপ করে গেলেন। মাসুম সাহেব বললেন, চলে এসো একবার। দেশে ঘুরেই যাও। দিন বা আর বেঁচে থাকবো। মুক্তি দেবীর গলা কাঁপছে, কিন্তু তবু কথাগুলো বলে যান, যেন বুকের ভিতরে জমে থাকা এক দীর্ঘ নিঃশ্বাস আজ অবশেষে মুক্তি পেল। মাসুম সাহেব আর দ্বিধা করেন না, সরাসরি প্রশ্ন করেন, তোমার থেকে একটা বিষয় জানার ছিল। তোমার মনে আছে একবার অরবিন্দ আর তুমি প্রকৃতিকে কলকাতায় দেখেছিলে? সে খবর শুনে রুশান আর আমি গিয়েছিলাম কলকাতায়। ওপাশে কিছুক্ষণ চুপচাপ। তারপর মুক্তি দেবীর কণ্ঠে এক দীর্ঘশ্বাস ভেসে আসে, হ্যাঁ, স্পষ্ট মনে আছে। সেই তো এলে। আর দেখা কোথায়? না আর আমাদের দেশে যাওয়া হলো। মাসুম একটু থেমে বলেন, তোমরা প্রকৃতিকে কি আর কখনো দেখেছিলে? বা কোন খোঁজ? আর ওই দেখার বিস্তারিত আবার বলতে পারবে? মুক্তি দেবীর গলা আবার নরম হয়ে ওঠে, তোমরা এখনো প্রকৃতিকে খুঁজছ? মাসুম সাহেব হাসেন, বলতে পারো মৃত্যুর আগে শেষ চেষ্টা। মুক্তি দেবী হালকা হাসেন। হয়তো প্রকৃতির ভাগ্যে পরিহাস করেন। নিজেকে ধাতস্থ করে বলল, অরবিন্দ আর আমি বারাসাতে থাকতাম তখন। অরবিন্দ রিয়েস্টেটের নতুন ব্যবসা শুরু করেছিল। একদিন বাজারে গিয়ে প্রকৃতির সাথে দেখা। ওর সাথে অন্য কেউ ছিল। মাথা ভর্তি সিঁদুর, লাল শাড়ি পরা, দেখাতে নতুন বউ লাগছিল। মাসুম চমকে উঠে বলে, সিঁদুর? এটা তো তখন বলনি। আব্দুর রুশান মোহাম্মদের মুখের কোন প্রতিক্রিয়া বোঝা গেল না। তিনি যেন একটু বেশিই স্বাভাবিক হয়ে উঠলেন। মুক্তি দেবী বলেন, অরবিন্দ তো ঠিকভাবে দেখেনি। আমি এক নজর মাত্র দেখেছিলাম প্রকৃতিকে। আমার বলায় অরবিন্দ ছুটেছিল প্রকৃতির পিছু।
ওই এক নজরে লক্ষ্য করেছিলাম, মাথা ভর্তি সিঁদুর। আমরা অনেকবার পেছনে থেকে ডেকেওছিলাম, তবে ভিড়ে মিশে গিয়েছিল সে। অরবিন্দ খুব চেয়েছিল প্রকৃতির সাথে রুশানের সোজাসাপটা দেখা করাতে। খুব চেষ্টাও করেছিল। আমরা সবাই তো জানতাম রুশানের পাগলামি। আর তাছাড়া তখন প্রকৃতিকে না খুঁজে পেয়ে রুশান যেভাবে ভেঙে পড়েছিল, অরবিন্দ আর বলার আরও সাহস পায়নি যে আমি তার মাথায় সিঁদুর দেখেছি। হয়তো অরবিন্দ ভেবেছিল আমি ভুল দেখেছি, তাই আর এ কথা বাড়াতে চায়নি। তোমরাও তো হুট করে এসে আবার তাড়াহুড়া করেই দেশে ফিরলে। আর এরপর তো অরবিন্দের ব্যবসা সম্পূর্ণ শূন্যে নেমে যায়। আমরাও বারাসাত ছেড়ে নর্থ বেঙ্গলে শিফট হয়ে গেলাম। ঘরটা নিঃশব্দে থমকে যায়। স্ক্রিনের দু প্রান্তে ভিন্ন ভৌগোলিক অবস্থান হলেও সেই মুহূর্তের অতীত এক হয়ে দাঁড়ায়। কথারা যেন আর শব্দ খুঁজে পায় না। মাসুম সাহেব তাও সৌজন্যে বিদায় জানায়। সংযোগটা কেটে যায়। ঘরে অবস্থানরত তিনজন, ভিন্ন অবস্থায়, ভিন্ন দুনিয়ার, ভিন্ন অনুভূতিতে আচ্ছন্ন। কিন্তু তিনজনেই আজ এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রশ্নগুলো পাথরের মতো ভারী আর উত্তরগুলো বালির মতো ক্ষয়মান। অন্তর্জালে স্তব্ধতা জমে উঠেছে। জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে না ফ্যাকাশে সকাল আলো, না যেন কোনো স্মৃতি ফিকে হয়ে এসে পড়ছে দেয়ালের গায়ে। তুর্য ধীরে তাকায় আব্দুর রুশান মোহাম্মদের দিকে। মাসুম সাহেব চেয়ার ছেড়ে উঠে আব্দুর রুশান মোহাম্মদের পাশে এসে বসেন। তিনি শুধু কাঁধে হাত রেখে নিশ্চুপ বুঝে নিতে চায় অনেক কিছু। কিন্তু আব্দুর রুশান মোহাম্মদের চোখে কোনো জ্বর নেই। মুখে না আছে বিস্ময়, না আছে দুঃখ, না আছে ব্যথা। এক প্রকার নিরেট অনুভূতি, শূন্যতা যেন ছায়া হয়ে বসেছে তার চারপাশে। তুর্য খানিকটা দ্বিধা নিয়ে বলে, আপনি ঠিক আছেন তো? রুশান মোহাম্মদ মৃদু হাসেন। এরপর বলেন, আমার আবার কি হবে? আমি একেবারেই ঠিক আছি। তার কণ্ঠ এমন শান্ত, যেন কোন অনুভূতি তাকে স্পর্শ করতে পারছে না। ধীরে তার চোখজোড়া জানালার দিকে যায়। বাইরের সকাল একটু গাঢ় হয়ে উঠেছে। শহরের কোলাহল শোনা যাচ্ছে, কিন্তু সেই শব্দ এই ঘরে পৌঁছাতে পারে না। আব্দুর রুশান মোহাম্মদ মৃদু হেসে আবদ্ধ কণ্ঠে তিনি বলেন, তুর্য, যুগের পর যুগ কেটে গেছে। আজ যদি আগ্রহ চিত্তে এক আকাশ পরিমাণ অভিমান নিয়ে আমি ভাবি আসলে আমরা কই। ধর, হঠাৎ করে মোড় পেরিয়ে এগিয়ে দেখি আমাদের অবস্থান। তবে দেখব সেখানে কিচ্ছু নেই। এক গোলক ধাঁধায় অস্তিত্বের মিছিলে হারিয়ে বসেছি আমরা সবাই। স্মৃতির মিছিলে এগিয়ে থাকা আমি বড্ড খুঁজেছি। তবে চারদিকে খাখা শূন্যতা। আমি মনক্ষুণ্ণ হইনি। আমি আনন্দ পেয়েছি তাকে নিজেতে ধারণ করে। বিশ্বাস কর, আমি কিছু চাই না। আমি চাই শুধু তার অস্তিত্ব। সে আছে, এটাই হয়তো আমার জন্য অনেক। মাসুম সাহেব নির্বাক। এই মানুষটাকে সে যতই জানে, তার ভেতরের অনুভূতি যেন আরো রহস্যময় হয়ে ওঠে প্রতিবার। এই আবেগ এতটাই নিঃস্বার্থ, এতটাই নির্মল, যেটা কোনো কবিতায় বাঁধা যায় না। তুর্য কেবল মাথা নিচু করে বসে থাকে। কি বলবে, কি ভাববে, তার কোনো ঠিক নেই। তার মনে হয়, এই মানুষটার ভালোবাসা পৃথিবীর সমস্ত শুদ্ধতার থেকেও বিশুদ্ধ, সমস্ত অপেক্ষার থেকেও দীর্ঘ, আর সমস্ত ক্ষমার থেকেও উদার। একটা দীর্ঘ, নরম নিঃশ্বাস ভেসে আসে আব্দুর রুশান মোহাম্মদের ঠোঁট থেকে। তিনি বলেন, মানুষ মানুষের জন্য বাঁচে না, মানুষের জন্য কাঁদে না। মানুষ খুব স্বার্থপর। মানুষ যা করে নিজের জন্য করে। মানুষ নিজে নিঃসঙ্গ হবার ভয় কাঁদে। স্মৃতি আর অবস্থান হারানোর শূন্যতার ভয় মানুষ কাঁদে। মানুষ বাঁচে আশায়, অপেক্ষায়, স্বপ্নে। ঘরটা নিঃশব্দ। একটা ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে যায়। শব্দ নেই, বাক্য নেই, প্রশ্ন নেই। শুধু অদৃশ্য কিছু ভার মাথার ওপরে ঘুরছে, যেগুলোর ওজন না মাপা যায়, না ফেলা যায়। তিনজন মানুষ, তিনটি চুপচাপ বসে থাকা শরীর। কিন্তু প্রতিটির ভেতর এক একটা সমুদ্র, এক একটা বিস্ফোরণ। মাসুম সাহেব জমে বসে আছেন। তুর্যের বুকের ভেতরে গুমোট একটা অস্থিরতা। কি যেন ঠিক অনুভূতি, যার ভাষা নেই, ব্যাখ্যা নেই। তবে আব্দুর রুশান মোহাম্মদ এখনো শান্ত। তার চোখে একটা চূড়ান্ত অবসানের সম্মতি। একরকম স্থিরতা যা কেবল সে মানুষই ধারণ করতে পারে। প্রকৃতির স্মৃতি ভর্তি যে সিঁদুর মুক্তির দেবী দেখেছিলেন সে কথা তো তিনি আজ মাত্র জানলেন না।
এটা তো তিনি সেই ৭৫-এর বারাসাতের সেই ছোট ভাড়ার ঘরের কোনায় দাঁড়িয়ে নবদম্পতির কথোপকথনে জানতে পেরেছিলেন। কিন্তু সে কথা স্বীকার করার সেটুকু সাহস আজও হয়নি তার। কিছু সত্য হয়তো গিলে নিতে হয়, না হয় সেই সত্যগুলো আমাদেরকে জখম দিতে দিতে ধ্বংস করে দেয়। সকালটা কখন যেন কেটে যায়। দাবাদাহ কাটিয়ে দেয় দুপুর। সূর্য পশ্চিমে হেলে পড়ে। শহরের আলোয় একটু ধোঁয়াশা মিশে থাকে। বিকেল এসে জানায় তার নিঃশব্দ আগমন। মাসুম সাহেব তার বাড়িতে ফিরেছেন অনেকক্ষণ। সূর্য এবার প্রস্তুতি নেয় নেহালের সাথে দেখা করতে যাবার। এ যেন বড্ড জরুরি। তার মাথার ভেতর ভার, চোখে অভ্যস্ত জেদ। নেহাল সূর্যের ছোটবেলার বন্ধু, বর্তমান বিশ্ববিদ্যালয়ের খাতিরে তার অবস্থান ঢাকায়। ছেলে চঞ্চল হলেও বেশ কাছের। সূর্য তার বাইক নিয়ে পৌঁছায় নেহালের ক্যাম্পাস চত্বরে। দুই বন্ধুর সৌজন্যে আলাপ থামতেই নেহাল বলে, অনেক খোঁজ করে বের করেছি। কিছু তো পেয়েছি। তবে তুই নিজে না পড়লে বুঝবি না। নেহাল একটা বাদামি খামে ভরা কাগজপত্র এগিয়ে দেয়। সূর্য খামের মুখটা খুলে এক এক করে সব বের করে। পুরনো কিছু রেকর্ড, নামের তালিকা, কিছু অফিসিয়াল চিঠিপত্রের কপি। সূর্য হা করে তাকিয়ে থাকে পাতার পর পাতায়। তার মাথার ভেতর কেমন যেন একটা শ্বাসরুদ্ধ ভাব। নেহাল পাশে দাঁড়িয়ে বলে, এগুলো ছাড়া আর কিছুই জোগাড় করতে পারলাম না। সূর্য একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। একে একে পাতা উল্টাতে থাকে। চোখ আটকে যায় একটা পাতায়। সূর্যের নিঃশ্বাস ভারী হয়ে যায়। সবকিছু একে একে ধীরে ধীরে গেঁথে যাচ্ছে একটা জালে। যে জাল হয়তো বহু আগে বোনা হয়েছে, শুধু কেউ সুইটা তার হাতে তুলছিল না। বিকেলের আলো একটু একটু করে ঢলে পড়ছে পাশের বিল্ডিংয়ের দেয়ালে। ক্যাম্পাসের মাঠে ফুটবল খেলা শেষ। ঘামে ভেজা কিছু ছেলেরা জার্সি খুলে বেঞ্চে বসে জিরিয়ে নিচ্ছে। পেছনে উঁচু গাছের পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়া আলো ঠিক যেন প্রাচীন কোনো স্মৃতির মতো মৃদু আর স্থির। সেই আলোয় সূর্য বসে আছে এক কোণার বেঞ্চে, তার সামনের কলজোরে খুলে রাখা কাগজের পাতাগুলো। সূর্য দুটো নাম আর ঠিকানা আলাদা করে নোট করে। নামগুলোয় তার অদ্ভুত অক্ষরভঙ্গি মনে হয়, পরিচয়েও যেন ছায়ামতা, কোন বিস্তারিত বর্ণনা নেই। শুধু ঠিকানা দেয়া কলকাতা। নেহাল তখনও পাশে দাঁড়িয়ে, শুধু দেখছে মাত্র। সূর্য সেই নোট করা পাতার অংশ ছিঁড়ে নেহালকে এগিয়ে দিয়ে বলে, আপাতত সাসপিসিয়াস লাগছে এই দুইটা নাম। এদের ডিটেইলস বের করার চেষ্টা করত। নেহাল পাতাগুলো হাতে নিয়ে একবার পড়ে নেয়, তারপর মাথা ঝাঁকিয়ে বলে, 1 সপ্তাহ সময় দে। কলকাতার ব্যাপারটা কঠিন। তাও চেষ্টা করছি। সূর্য কেবল একবার মাথা নাড়ে। তার চোখে এখনো সেই পাতার প্রতিচ্ছবি। তারপরও ফাইলগুলো আবার গুছিয়ে খামে ভরে সে উঠে দাঁড়ায়। নেহালকে বিদায় জানিয়ে ফেরার পথে এগোয়। ঘরে ফেরে সন্ধ্যা নাগাদ। নগরের বুক জুড়ে সন্ধ্যা ধীরে ধীরে নেমে এসেছে, যেন ক্লান্ত সূর্যটা শহরের ঘাড়ে মাথা রেখে একটু জিরিয়ে নিচ্ছে। বাতাসে ধুলো, ভাঙা আলো আর একরকম অচেনা ভার। সূর্য বাইকের হ্যান্ডেল শক্ত করে ধরে এগিয়ে যায়। বাতাসে ধুলোর সাথে মিশে আছে এক ধরনের অচেনা ভার, যা তার কাছে পড়ছে না, কিন্তু তার ভেতরটা চেপে ধরছে। বাড়িতে ঢুকেই সে সোজা নিজের ঘরের দিকে চলে যায়। কারোর সাথে কথা নয়, চোখাচোখিও নয়। একটি অন্য জগৎ থেকে ফিরে আসা মানুষের মতো, যার ভিতরে এখনো গেঁথে আছে অন্য কোনো সময়ের আবেশ। দরজা ভেতর থেকে লাগিয়ে ব্যাগ খুলে ফাইলের খামগুলো বের করে টেবিলের ওপর রাখে। তারপর ধীরে ধীরে চলে যায় শাওয়ারের নিচে। পানির ধারার মতো করে চিন্তারা তার মাথার ওপর দিয়ে বয়ে যায়। প্রতিটি ফোঁটার সাথে কেবল শরীর থেকে ক্লান্তি নয়, মন থেকে ভালো নামাতে চায়, কিন্তু পারে না। সেই পুরনো কাগজ, কিছু মুছে যাওয়া নাম, ধোয়াটে ঠিকানা এবং এক অস্পষ্ট অতীত সব মিলিয়ে যেন একটা রহস্যময় ম্যাপ আঁকা হয়ে চলেছে তার ভিতরে। এক মুহূর্তে মনে হয় সে খুব কাছাকাছি, আরেক মুহূর্তে মনে হয় সবকিছু হাতছাড়া। ফ্রেশ হয়ে আবার নিজের ঘরে ফিরে আসে সূর্য। টেবিলের হালকা বাতি জ্বলে উঠলে কাগজগুলো যেন এক এক করে জেগে ওঠে। সে ফাইল খুলে পড়ে, যেন একটা অদৃশ্য কোর্টরুমে বসে তদন্ত করছে প্রতিটি পৃষ্ঠার সাক্ষী, প্রতিটি নাম সাক্ষ্য। ঘরের নিস্তব্ধতা ঘন হয়ে ওঠে, বাতাস ভারী হয়, কিন্তু সূর্যর ভেতর তখন এক অদ্ভুত শীতল দৃঢ়তা। এই কাগজগুলো কারো জানার দরকার নেই, এই সত্যগুলো এখন কেবল তার।
হঠাৎই সে উঠে দাঁড়ায়। একটা সিদ্ধান্ত কেমন করে যেন মগজের ভেতর ঝর্ণার মতো নেমে আসে। নিঃশব্দ, তীব্র, ধীরে পা ফেলে সে আব্দুর রুশান মোহাম্মদের ঘরের দিকে যায়। দরজাটা সামান্য খোলা। ভিতরে টেবিলের পাশে বসে আছেন আব্দুর রুশান মোহাম্মদ, চোখে পুরনো চশমা, সামনে খুলে রাখা একটি ধূসর পৃষ্ঠার বই। চারপাশে বইয়ের গন্ধ, পুরনো কাঠের মৃদু শব্দ, আর নিঃশব্দে বয়ে চলা একটি জীবনের ইতিহাস। সূর্য দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। সেই দৃশ্যটা তার কাছে যেন অতীতের কোনো চিত্রপট, এক জীবন্ত ক্যানভাস, যেখানে জীবন ও অপেক্ষা পাশাপাশি বসে আছে। সূর্য করা নাড়ে না, কোনো শব্দও করে না, নিঃশব্দেই ঢুকে পড়ে ঘরের ভেতর। আব্দুর রুশান মোহাম্মদ চোখ তুলে তাকান, একটু বিস্ময় নিয়ে বলেন, সূর্য, কিছু দরকার? সূর্যর মুখে একটুখানি হাসি ফুটে ওঠে। সে হাসি অপ্রস্তুত নয়, ভাঙাও নয়, বরং একটা গভীর জমানো কিছু। এরপর সে ধীরে বলে, শঙ্খ নামের যে ব্যক্তির থেকে তুহুরার কাছে যে চিঠি এসেছিল, সেই চিঠিটা চাই। রুশান মোহাম্মদের মুখে ছায়া খেলে যায়। কপালে ভাঁজ পড়ে না, কিন্তু চোখের মধ্যে জমে ওঠে এক স্তব্ধ বিস্ময়। স্বরের মধ্যে হালকা একটা কৌতূহল নিয়ে তিনি জিজ্ঞেস করেন, হঠাৎ চিঠিটা কেন? সূর্য এক মুহূর্ত নীরব থেকে বলে, বলার মতো কিছু না, শুধু একটু দরকার। ভাবছি শঙ্খকে যদি পাওয়া যেত। রুশান মোহাম্মদ কিছু বলেন না আর। একটানা তাকিয়ে থাকেন সূর্যর মুখের দিকে, যেন তার ভিতরে কিসের আঁচ পেতে চাইছেন। তারপর ধীরে, নিঃশব্দে, টেবিলের নিচে রাখা তুহুরার পুরনো কাঠের সিন্দুকটা খুলে দেন। সেখানে থেকে খুব যত্নে খুঁজে খুঁজে তুলে আনেন একটা চিঠির খাম। খামটা বাড়িয়ে দেন সূর্যর দিকে। সূর্য চুপচাপ সেটি হাতে নেয়। বুকো কেটে রেখে দেয় গভীর সতর্কতায়, যেন সেটা কোনো চিঠি নয়, বরং একটা পূর্ণযাপন, একটা হারিয়ে যাওয়া সময়ের হৃদস্পন্দন। চোখে তার পুরনো জেদের রেখা ফুটে ওঠে, সেই চেনা চাপা শপথ, যা কেবল নিজের ভেতরেই জ্বলে ওঠে, নিঃশব্দে। সে বেরিয়ে যায় আব্দুর রুশান মোহাম্মদের ঘর থেকে। কোনো কথা নয়, কোনো ব্যাখ্যা নয়, শুধু একটা মাত্র চিঠি, একটা নাম, একটা অসমাপ্ত অপেক্ষা। আর তার সামনে দাঁড়িয়ে থাকা এক মানুষ, যাকে সত্য খুঁজতে হবে আলো ছাড়াই। ঘরের দরজাটা পেছনে টেনে সূর্য ধীরে নিজের ঘরের ভিতরে ঢোকে। এ ঘরের জানালার কাছে ধুলো জমে আছে, বাতাসে পুরনো কাঠের গন্ধ। তুহুরার ঘরটাও যেন সত্য জানতে চায়। সব দিকে অদ্ভুত স্তব্ধতা। সূর্য টেবিলের ওপর রাখা ফাইলগুলোয় চোখ বুলিয়ে ধীরে বুকো কেট থেকে চিঠিটা বের করে। চিঠিটার খামটা বেশ পুরনো, কাগজের গায়ে ছোপ পড়েছে, কোনাগুলো ক্ষয়ে গেছে। হালকা করে খুলে সূর্য ভেতরের পাতাটার ছবি তোলে। তারপর খামের উপরের অংশ, যেখানে প্রেরকের ঠিকানায় কলিকাতা, বউবাজার, নর্থ কলেজ স্ট্রিট, বাকি অংশ অস্পষ্ট, কিছু অক্ষর প্রায় মুছে গেছে, তবুও কোথাও কোথাও হালকা ছাপ বেঁচে আছে। সেটারও একাধিক ছবি তোলে নানা অ্যাঙ্গেল থেকে। তারপর সে ফোনটা হাতে নিয়ে বন্ধুবান্ধবদের একটা প্রাইভেট গ্রুপে ছবিগুলো পাঠায়। গ্রুপটা পুরনো বন্ধুদের, এখানে যারা আছে সূর্যর জানা মতে এদের অনেকে হ্যাকিং, ট্রেসিং, ইতিহাস খোঁজা বা কোনো প্রকার রহস্য খুঁজে বের করার খেলায় সবসময়ই আগ্রহী। ছোটবেলায় এদের শখ ছিল শার্লক হোমস হবার। সূর্য যে এসব মোজায় মাতেনি এমনটা নয়। সূর্য একবার হাসে, তার লাস্ট টেক্সট ঠিক কত সালে দেয়া এই গ্রুপে তার সন্ধান নেই। বছর দুয়েক এই গ্রুপটা আর সম্পূর্ণ নীরব। তাও পিছিয়ে গেলে চলবে না। সূর্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছবিগুলো পাঠিয়ে লিখে দেয়, দেখো তো কেউ সাহায্য করতে পারো কিনা। এই চিঠিটা প্রায় 50 বছরের পুরনো। শঙ্খ নামের একজন মানুষ লিখেছে। ঠিকানাটা হাফ মুছে গেছে। বিশেষ করে ঠিকানা খুব প্রয়োজন। কেউ কি এটাকে ডিজিটালি ইনহ্যান্স করে পুরোটা পড়ার চেষ্টা করতে পারো? অথবা যদি কেউ চেনো এই লেখার ধরন বালে আউট, প্লিজ জানাও, খুব জরুরি। কিংবা এমন কাউকে চেনো কি, যে এইসব কাজ করে থাকে? পুরনো লেখাগুলোকে সামনে নিয়ে আসে। বার্তা পড়ে কয়েক মিনিট নিশ্চুপ থাকে গ্রুপ। তারপর একে একে উত্তর আসতে শুরু করে। আদিল নামে একজন লেখে, সূর্য, আমি ওসিআর সফটওয়্যারে দিয়ে দেখছি যদি কিছু করা যায়। আব্দুল হান্নান নামের একজন লিখেন, দেখতেছি কিছু শব্দ শনাক্ত করা যায় কিনা। ছবি না দিয়ে মেইন চিঠিটা হাতে পেলে আরো ভালো হতো। জিকু নামের একজন লেখে,
ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে। চিঠির কালি কি কালচে লাল? তাহলে ওটা ফাউন্টেন পেনের আয়রন গ্যালিং হতে পারে। তাতে কিছু কেমিক্যাল এনহ্যান্সমেন্ট সম্ভব। সূর্য একটুখানি ভেবে নেয়। এরপর ফোনটা পাশে রেখে আবার চিঠিটার দিকে ফিরে যায়। শব্দগুলো ছুঁয়ে দেখার মতো করে পড়ে। রাত আরও গাঢ় হয়েছে। ঘরের ভিতর হালকা বাতাসে পর্দা একটু নড়ছে। সূর্য ফোনটা টেবিলেই রেখে দিয়েছিল, কিন্তু হঠাৎ স্ক্রিনে ভেসে ওঠে একটা নাম। মেসেজ করেছে, জিহান কুবরিয়া। সূর্য একটু অবাক হয়। জিকুর সাথে ওর ব্যক্তিগতভাবে কথা হয় না সে অনেক বছর। বন্ধুত্ব স্কুলে বেশ ঘনিষ্ঠ ছিল। তবে সময়ের সাথে সাথে সেই বন্ধুত্বে পারদ জমেছে। মেসেজ ওপেন করে সূর্য পড়ে, সূর্য ঠিকানাটা কি সিরিয়াস কিছু? এরপর আরেকটা মেসেজ আসে, তুই হয়তো জানিস না, আমি গত 2 বছর ধরে ইউনিভার্সিটির অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাবে আছি। আমরা একটা রিসার্চ করছি হস্তলিখিত পুরনো দলিল বা ডকুমেন্ট থেকে মুছে যাওয়া লেখা কিভাবে কেমিক্যাল বা লাইট বেজের মেথড দিয়ে পুনরুদ্ধার করা যায়। সূর্যের চোখ স্থির হয়ে আসে স্ক্রিনে। জিকো আবার লেখে, এই চিঠি দেখে আর তুই যেমন বললি যে চিঠির বয়স 50। আমার মনে হয় আয়রন গ্যালিং, ফাউন্টেন পেনিং কেমন কোন কলম দিয়ে লেখা। আর এ ধরনের কলমের কালি সময়ের সঙ্গে অক্সিডাইজ হয়ে ফেড হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই কাগজের মধ্যে কেমিক্যাল ট্রেস থেকে যায়। আমরা সেই ট্রেস ধরেই ইউভি বা আইআর লাইটে কাজ করি, সঙ্গে কিছু হার্মলেস রিয়েজেন্ট ব্যবহার করি যাতে কালি ফিরে আসে আংশিকভাবে। এটার পর আরেকটা মেসেজ, তোর চিঠিটার ছবিগুলো আমি ভালো করে দেখেছি। কালির ধরন, কাগজের গঠন আর লেটারের ফোল্ডিং দেখে মনে হচ্ছে এটা লেট 60 বা আর্লি 70 এর দিকে হতে পারে। আমাদের কাছে একটা মিনি স্পেকট্রাল স্ক্যানার আছে, যেটা মাইক্রোস্কোপিক রেসিডু ডিটেক্ট করতে পারে। তুই চাইলে কাল সকালে চিঠিটা নিয়ে আসতে পারিস। সূর্যের বুকের ভেতরে যেন কেমন একটা চাপ তৈরি হয়। এতদিনের অজানা একটা রাস্তা এবার সত্যিই খোলা যাচ্ছে মনে হয়। সে ফোনের স্ক্রিনে ভেসে থাকা মেসেজের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর চিঠিটার খামটা আবার হাত দিয়ে স্পর্শ করে। এরপর সূর্য জিকুর মেসেজের রিপ্লাই করে, অনেক অনেক ধন্যবাদ জিকু। আসলেই এই ঠিকানাটা খুব দরকার। আমাকে তোর ল্যাবের অ্যাড্রেসটা পাঠিয়ে দে। কাল সকালেই আমি চলে আসব। স্ক্রিনে কিছুক্ষণ নীরবতা। তারপর জিকু মেসেজের মাধ্যমে ঠিকানা পাঠিয়ে দেয়। সাথে লেখে, কাল কিন্তু তুই কফি খাওয়াবি। শুধু কাজের বাহানা নয় সূর্য, সময় নিয়ে আসিস। কত বছর দেখা হয় না ভাব। আড্ডা হবে। সূর্য একটুখানি হেসে ফেলে। এত বছর পরও জিকুর কথার ভঙ্গিমা একটুও বদলায়নি। সেই স্কুল জীবনের মতোই, বন্ধুত্ব, দায়বদ্ধতার এক আশ্চর্য ভারসাম্য ওর মাঝে। আসলেই মানুষ বোধহয় একটা সামান্য পদক্ষেপের কারণে আটকে থাকে। আমাদের কত পুরনো বন্ধু এদিকে ওদিকে ছড়িয়ে আছে, খোঁজ নেওয়া হয় না। আমরা আটকে থাকি রোজগারের ব্যস্ততায়। সূর্য হাসে। জিকুর সাথে কাজের বাহানায় কথা হলেও যেন সূর্যের অনুভব হয় সে পুরনো দিন পেয়ে গেছে। সে মেসেজটা একবার চোখ বুলিয়ে আবার ফোনটা নামিয়ে রাখে। তারপর ধীরে ধীরে খাটের পাশে রাখা সাইড টেবিলের দিকে এগিয়ে যায়। সেখানে এক কোণায় ছোট একটা কাঠের ট্রে, তার উপর রাখা কিছু বই আর কলম, পাশে একটা ছাই রঙা মোমবাতি। সূর্য খুব সতর্ক হাতে বুকো পকেট থেকে সেই পুরনো চিঠিটার খামটা বের করে। একবার চোখের সামনে ধরে রাখে কিছুক্ষণ, যেন কাগজের প্রতিটি আচর তাকে কিছু বলছে, ডাকছে কোথাও। সূর্য সব কিছু গুছিয়ে রাখে। এটা যেন একটা প্রমাণ, একটা চিহ্ন, আর একটা অসমাপ্ত ইতিহাসের সূত্র। সব যেন মিলবে সময়ের বেড়াজাল থেকে বেরিয়েই। হালকা বাতাসে পর্দা আবার নড়ে ওঠে। জানালার বাইরে একটা রাতজাগা পাখির ডাক ভেসে আসে। শহরের নিঃশব্দ ভঙ্গুরতা আর সূর্যের বুকের গুমট আশঙ্কা সব মিলিয়ে এক নিবিড় মুহূর্ত তৈরি হয়। সূর্য একটু পেছনে হেলে খাটে বসে। মাথা ঠেকিয়ে দেয় দেয়ালে। চোখ বুজে ফেলে ধীরে ধীরে। রাতটা যেন খুব ধীরে কেটে যায়। সূর্য কখন যে ঘুমিয়ে পড়েছিল, বুঝতেও পারে না। ঘুমটা গভীর নয়, তার মস্তিষ্কের মাঝে জমেছে হাজার কাটাকাটি খেলা। সকালটা আসে খুব স্নিগ্ধভাবে। জানালার ফাঁক গলে আলো এসে সূর্যের ঘরজুড়ে পড়ে, আর সে ধীরে উঠে দাঁড়ায়। একটা নতুন দিন শুরু হয়েছে, তবে সূর্যর হাতে আর বেশি সময় নেই। তাকে আবার ফিরতে হবে তার ঠিকানায়।
সে তো সমাজ লোক সকলকে লুকিয়ে এখানে চুটি করে রহস্য খুঁজছে। আজকের দিনটাই শুধু তার হাতে। সূর্য এসব নিয়ে ভাবে না আর খুব নীরবে তৈরি হয়। একটা ছোট ব্যাগে চিঠিটার খাম, নোটপ্যাড আর একটা কলম রাখে। বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ে। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি, তবু রাস্তায় ছিটেফোঁটা ব্যস্ততা ছড়িয়ে পড়ছে। ঘড়িতে তখন সকাল 8:55। সূর্য পৌঁছে যায় জিকুর ইউনিভার্সিটির ল্যাব বিল্ডিংয়ে। সূর্য দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে দরজা খুলে যায়। জিকু দাঁড়িয়ে, মুখে চওড়া হাসি, গায়ে ল্যাবকোট, গলায় ঝুলছে চোখের চশমা। সে যেন আজ ভোরে ভোরে সকলের আগে এসেছে শুধু সূর্যর জন্য। জিকু সূর্যকে দেখেই এগিয়ে জড়িয়ে ধরে। সূর্য খানিকটা অপ্রস্তুত হলেও পুরনো বন্ধুকে নিজেও জাপটে ধরে। জিকু প্রসন্ন হয়ে বলে, তোকে এক যুগ পরে দেখলাম। সূর্য হেসে ফেলে, লম্বা বছর কেটে গেছে বন্ধু। দুই বন্ধুর চোখে এক মুহূর্তের জন্য কেবল স্মৃতি খেলে যায়। ছোটবেলার বিকেল, বইয়ের পাতা, সাইকেলের দৌড় আর রহস্য গল্পের পাতায় হারিয়ে যাওয়া তারা। এরপর জিকু সূর্যকে ভেতরের কক্ষে নিয়ে যায়। ভেতরে ঢুকে সূর্য চেয়ারে বসে চিঠিটা জিকুকে বের করে দেয়। জিকু চিঠিটা হাতে নিয়ে খুব সাবধানে পড়ে। এরপর বলে, ঠিক যেমন ভেবেছিলাম। কালিটা পুরনো আয়রন গ্যালিং, কাগজে এখনো মাইক্রো রেসিডু আছে। কিন্তু এইটা ডেলিকেট কাজ। কেমিক্যাল লাগানোর আগে স্ক্যান করব ইউভি আর আইআর লাইটে। তারপর একটা সফটওয়্যারের ইমেজ এনহান্স করব। যতটুকু লেখা এখনো শোষিত হয়ে আছে তার ধাঁচ ধরার চেষ্টা করব। কিন্তু চিঠিটা কার? কাল গ্রুপে বললি খুব ইমার্জেন্সি, কাকে খুঁজতে চাচ্ছিস এত বছরের পুরনো ঠিকানা? সূর্য হাসে। এরপর বলে, সে লম্বা ঘটনা। বলতে পারিস খুব অসম্ভবের মাঝেই চিঠিটা পেয়েছি। শুধু চিঠির মালিককে পেলেই চলে। জিকু বলে, অনেক পুরনো, এই ঠিকানায় আসলেও এখন কেউ থাকে কি না সেটাই খোঁজার। কিন্তু আগে ঠিকানাটা পাওয়া তবে জরুরি। সূর্য একটুখানি মাথা নাড়ে, চুপচাপ বসে থাকে সে। জিকু এবার রুমের একপাশে রাখা আধুনিক এক ডেস্কের দিকে এগিয়ে যায়। টেবিলে রাখা ছোট একটা ডুয়াল লাইট স্ক্যানার অন করে। তারপর গ্লাভস পরে খুব ধীরে সেই চিঠিটাকে ওপরে রাখে। আলো জ্বলে ওঠে। কক্ষটা যেন হঠাৎ একটু নিস্তব্ধ হয়ে যায়। সূর্য গন্তব্যহীন এক পথে ছুটছে সে জানে। তবে তাও সে সমাধান চায়। প্রকৃতি আর তুহুরা দুজনেই এক পৃষ্ঠার এপাট আর ওপাট। দুজনেই রহস্যের গভীরে আটকে আছে। আর সারা পৃথিবী যেন তাদের রহস্যে ডুবিয়ে রেখেই খুশি। তবে সূর্য ছুটছে পৃথিবীর বিপক্ষে। স্ক্যানারের নীলচে আলো ধীরে ধীরে কাগজের গায়ে নেমে আসে। সেই আলোতে পুরনো কালি নতুন করে জেগে ওঠে, মাঝে মাঝে অক্ষরের রেখা স্পষ্ট, কোথাও ভেঙে গেছে, কোথাও আবার হালকা ছাপ রেখে গেছে। জিকু নিঃশব্দে মনোযোগ দিয়ে কাজ করছে। এক একটা ফ্রেম ধরে ধরে স্ক্যানার রিডিং নিচ্ছে। তার চোখে স্নায়ুবিজ্ঞানীর মতো ধৈর্য, মুখে একাগ্রতা এবং মনে এক ধরনের দায়িত্ব। সূর্য চুপচাপ বসে জিকুর প্রতিটা মুভমেন্ট পর্যবেক্ষণ করছে। হঠাৎ স্ক্রিনে একটা অংশে কিছু অক্ষর ভেসে ওঠে। নর্থ কলেজ স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,73,, চিত্রাঙ্গদা হাউস, তৃতীয় লেন। জিকু মৃদু গলা তুলে বলে, পেয়েছি। তোর চিঠি হারিয়ে যাওয়া ঠিকানা পেয়েছি। সূর্যের বুকের ভেতর কেমন যেন করে ওঠে, সে চেয়ার থেকে উঠে ছুটে যায়। জিকু তারপর একটা ডেস্কে গিয়ে খুব ধীরে একটি সাদা কাগজ টেনে আনে। স্পষ্ট অক্ষরে পুরো ঠিকানাটা লিখে দেয়। নর্থ কলেজ স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,73,, চিত্রাঙ্গদা হাউস, তৃতীয় লেন। জিকু সূর্যের হাতে কাগজটা দিয়ে বলে, এইবার যদি এই চিত্রাঙ্গদা হাউস এখনো থেকে থাকে তাহলে কিছু সূত্র তো পাবি। চেষ্টা করে দেখ। সূর্য চুপচাপ কাগজটা হাতে নেয়, যেন ধরে আছে এক অমূল্য চাবি, যে চাবি খুলে দিতে পারে বহুদিনের গোপন এক দরজা। তার চোখ খুশিতে চমকিত হয়ে ওঠে। সূর্য ভাবেওনি যে এই ঠিকানাটা এত সহজে খুঁজে পাওয়া যাবে। সে একরকম খুশিতেই জিকুকে চাপটে ধরে। জিকু হাসে, একটু কাঁধে চাপড় মেরে বলে, তুই এত খুশি হচ্ছিস যেন মনে হচ্ছে তোর প্রেমিকার ঠিকানা পেয়েছিস। আমার কিন্তু গল্পটা শোনার জন্য এক্সাইটমেন্ট বাড়ছে। এত পুরনো ঠিকানা আর তুই এত খুশি। সূর্য বলে, আগে সব রহস্যের সমাধান করি, এরপর একদিন জমিয়ে আড্ডা দেব। তারপর সবটা জানাবো। আপাতত একটু ধৈর্য ধর।
তুর্যের এই কথার পর জিকু আর তুর্যকে জোরাজুরি করে না। এরপর বেশ অনেকক্ষণ তাদের আড্ডা চলে নানা বিষয়ে। চায়ের কাপ ফুরোয় পর পর কয়েকটা। সকাল গড়িয়ে যায়। জিকুর ল্যাবে তখনও আড্ডা লেগে থাকে। গবেষণার টেবিল আড্ডার আঙিনায় রূপ নেয়। জনের মাঝে 1 কাপ, 2 কাপ, 3 কাপ চা শেষ হয়, অথচ আলোচনার কোনো শেষ নেই। ছোটবেলার গল্প, কলেজের স্মৃতি, হারিয়ে যাওয়া কিছু দুঃখ, আর আকস্মিকভাবে ফিরে আসা কিছু সব মিলিয়ে একটা ব্যস্ত দুপুর জেগে ওঠে রঙিন আলোর অবসাদে। দুপুর গড়িয়ে যখন সূর্য কিছুটা নরম হয়, শহরের ধোঁয়াশা আর ক্লান্তিকে উপেক্ষা করে তুর্য বাইকে চেপে ঘরে ফেরে। আজ তার মন ভার নয়, বরং অদ্ভুতভাবে হালকা। কিছু খুঁজতে গিয়ে অপ্রত্যাশিত কিছু ফিরে পাবার এক খুশি। একই সাথে বুকপ কেটে রাখা পরিচয় লেখা কাগজটুকু যেন তাকে নতুন ভাবাচ্ছে। বাড়িতে ঢোকার সময় তুর্যর চোখ যায় ডাইনিং টেবিলের পাশে বসে আছেন আব্দুর রুশান মোহাম্মদ। টেবিলে দুপুরের খাবার সারি সারি সাজানো। তাও তিনি অপেক্ষারত। তুর্যর জন্যই অপেক্ষা করছিলেন তিনি। তুর্য একটু হাসে, এরপর চুপচাপ এসে বসে পড়ে। চেয়ারের শব্দে রুশান মোহাম্মদ তাকান। মুখে কৌতূহলের ছায়া, কিন্তু চোখে প্রশান্তি। আব্দুর রুশান মোহাম্মদ বলেন, সকাল থেকে কতবার ফোন দিয়েছি তোমাকে। কোথাও একটা গেলে একবার জানিয়ে তো যেতে হয়। আমার তো চিন্তা হয়। তাই না? তুর্য একটু হেসে বলে, আমি একদমই বুঝতে পারিনি যে ফোনটা মিউট হয়েছিল। বাড়িতে এসে আপনার সাথে খাবো বলেই তো বাইরে না খেয়েই চলে এলাম। ভেবেই নিয়েছিলাম যে আপনি আমার জন্য অপেক্ষায় থাকবেন। আব্দুর রুশান মোহাম্মদ ভনিতা না করে বললেন, যাও আগে ফ্রেশ হয়ে নাও, অপেক্ষা করছি। তুর্য চেয়ার ছেড়ে উঠে বলে, মাত্র 2 মিনিট লাগবে, জাস্ট হাত মুখটা ধুয়ে আসছি। রাশেদা খালা, তুমি ভাত বেড়ে দাও। বলেই তুর্য ছুটে বেরিয়ে যায় খাবার ঘর থেকে। ঠিক মিনিট 2 পরে আবার ফিরে আসে। খাবারের সময়টা চুপচাপ নিঃশব্দ কাটে। দুপুরের খাবার শেষে যে যার ঘরে ফেরে। তুর্য ঘরে ফিরে প্রথমেই কাগজের ঠিকানা নেহালকে পাঠায়। এ সময়ে নেহাল ছাড়া আর কাউকেই বিশ্বাস করা যায় না। তুর্যের হিসেবে নেহাল হচ্ছে সর্বঘাটের কাঠালি কলা ধরনের একজন মানুষ, যার দক্ষতা সব বিষয়ে পরিপূর্ণ। খুব সহজে মানুষের সঙ্গে মিশে যাওয়া থেকে শুরু করে কোন খবর কি করে কার কাছ থেকে কৌশলে বের করে আনতে হবে সে বিষয়ে দক্ষ নেহাল। তুর্য ফোনটা ছোট্ট টেবিলটায় রাখে। জানালার ধারে দাঁড়িয়ে মাঠের রৌদ্রপ্লাবিত সবুজে চোখ রাখে তুর্য। রোদের ফাঁকে ফাঁকে ঘাসের উপর ঝিলিক খেলে যায়, হাওয়ার সঙ্গে খেলে বেড়ায় পাতারা, তবু সেই রং আর হাওয়ার ভেতরেও কোথায় যেন ফাঁকা লাগে। এই ফাঁকা যেন এক অষ্টাদশীর অস্তিত্ব তার মনে গভীর আবেশ টানছে। তুর্য নিজের অজান্তেই যেন ফোনটা হাতে তুলে হিয়ার একখানা স্থিরচিত্রে চোখ বোলায়। চোখের সামনে স্পষ্ট হয় তার মনকুঠুরিতে দমকা হাওয়া আনতে সক্ষম নারীর শাড়িতে মোড়ানো রূপ। তুর্যের বুকের ভেতর কেমন একটা করে ওঠে। তুর্য ধীরে মেসেজ অপশনে পৌঁছায়, কিছুক্ষণ চুপ করে টাইপ করতে শুরু করে, হিয়া জানিস, আমি মাঝেমধ্যে নিজেকে আবিষ্কার করি একাকী 4 দেয়ালের মাঝে, কখনো বা মহাশূন্যে। সবথেকে অবাক করার বিষয় হলো, আমি নিজেকে যেখানেই আবিষ্কার করি না কেন, আমি নিজেকে একাই পাই, রিক্ত, শূন্য। তবে আজ এই রিক্ততায় একটা নতুন উপস্থিতি পাচ্ছি। একটা গন্ধ, একটা মায়া, আর কাজলে মোড়ানো একজোড়া ভয়ঙ্কর চোখ। শেষ দাড়ি টানার পর মেসেজটা পড়ে তুর্য নিজেই কিছুক্ষণ স্থির হয়ে থাকে। এসব কি লিখছে সে? কেনই বা লিখছে? তুর্য মেসেজটা কাটতে যাবে তার আগেই ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে আসে। তুর্য মেসেজটা ওভাবেই রেখে ফোনটা টেবিলের ওপরে রাখে। তবে সব যেন এক অদৃশ্য পরিকল্পনায় চলতে থাকে। মেসেজটা সন্তর্পণে পৌঁছে যায় হিয়ার দোরগোড়ায়। তুর্য ধীরে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই আব্দুর রুশান মোহাম্মদের মুখটা দেখা যায়। চোখে সেই চিরচেনা কোমল দৃষ্টি। তিনি বলেন, তোর সাথে একটু বসতে ইচ্ছে করছে, কি বলিস? আয় আমার ঘরে। কাল তো সকাল সকাল আবার তোকে ফিরতেও হবে। তুর্য এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর হেসে ফেলে, আমি ভাবছিলাম আপনি বিশ্রাম করছেন, তাই আরেকটু বিকেল ঘন হলেই আপনার ঘরের দিকে যাব ভেবেছিলাম। আব্দুর রুশান মোহাম্মদ বলেন, বয়সে সারাদিনই বিশ্রাম। কথাটার সমাপ্তি টেনেই তিনি নিজের কক্ষের দিকে পা বাড়ান। তুর্য ধীরে পা ফেলে তার পিছু এগিয়ে চলে আব্দুর রুশান মোহাম্মদের ঘরের দিকে।
ঘরটার জানালার ফাঁকে দুপুরের শেষ আলো জেগে আছে নিঃশব্দে। রাশিদা গরম চায়ের কাপ রাখে খুব যত্নে। সূর্য খানিকটা অপলক তাকিয়ে থমকে থাকে আঁকাবাঁকা কারুকার্যে উঠতে থাকা চায়ের কাপের ধোয়া রাশির দিকে। এরা এদের কারুকার্য দেখাচ্ছে নিঃশব্দে। জানালার গায়ে আলোটা যেন একটু কেঁপে ওঠে। ঘরের দেয়ালে আলো ছাড় খেলা। দুই প্রজন্মের দুটি মানুষ মুখোমুখি বসে আছে, কিন্তু তাদের মাঝে যেন জড়িয়ে আছে কয়েক দশকের একটা অনুরণন, এক অব্যক্ত বোঝাপড়া। আব্দুর রুশান মোহাম্মদ চায়ের কাপে এক চুমুক দিয়ে ধীরে বলেন, নতুন কোনো খোঁজ মিলল? চিঠিটার ব্যাপারে কিছু জানতে পারলি? সূর্য চুপ করে থাকে কয়েক সেকেন্ড। চোখে এক ধরনের ভাবনার ছায়া খেলে যায়। তারপর নিচু গলায় বলে, পেয়েছি ঠিকানাটা। পুরোটা না হলেও অনেকটাই স্পষ্ট হয়েছে। কলকাতার বউবাজার, নর্থ কলেজ স্ট্রিট, চিত্রাঙ্গদা হাউস নামক একটা বাড়ি থেকে চিঠিটা এসেছিল। আব্দুর রুশান মোহাম্মদ কপালে হাত রেখে কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর বলেন, চিত্রাঙ্গদা হাউস নামটা অদ্ভুতভাবে পরিচিত লাগছে। তবে কই যেন শুনেছি, মনে করতে পারছি না ঠিকঠাক। সূর্য একটু সামনে ঝুঁকে আসে, আপনি কি নিশ্চিত? আপনার পরিচিত কেউ নয় তো? হতেই পারে এত বছর আগের সব যেহেতু। ভুলে যাওয়া তো অস্বাভাবিক নয়। সূর্য থামে, একটু ভেবে আবার বলে, বড় দাদা, শঙ্খকুন ছদ্মনাম নয় তো? আব্দুর রুশান মোহাম্মদ একটুখানি মাথা নাড়েন। এরপর বলেন, শঙ্খ নামের কাউকে যে চিনি না এটা স্পষ্ট। ছদ্মনাম হলেও সন্দেহ কাকেই বা করব। তুহুরার বন্ধু বান্ধব পরিচিত কারা ছিল এ সম্পর্কে আমার কোন ধারণা নেই। আর এই চিত্রাঙ্গদা হাউস নামটা খুব পরিচিত লাগছে। কোথায় যেন শুনেছি চিত্রাঙ্গদা নামটা। হতেই পারে এটা কাকতালীয়। এক নামে তো কত কিছুই থাকে, হয়তো তেমন কোথাও থেকে শুনেছি। সূর্য এবার ভাবনার গভীরে যায়, খুব ধীরে বলে, চিত্রাঙ্গদা কি কোন মানুষের নাম? নাকি অন্য কোন জায়গায় সংযুক্ত? আব্দুর রুশান মোহাম্মদ তুর্যর এই আঁকিবুকি ভাবনা এড়িয়ে ধীর গলায় জিজ্ঞেস করেন, এখন তাহলে পরবর্তী পদক্ষেপ কি? ঠিকানাটা দিয়ে কি করতে চাইছ? সূর্য এবার নিঃশ্বাস ফেলে বলে, দেখছি একটু খোঁজ নিয়ে যদি কিছু তথ্য পাওয়া যায়। তথ্য না মিললে ভাবছি ঠিকানায় চিঠি পাঠাবো। যোগাযোগ করতে চাইব। এখন তো কলকাতায় যাওয়া সম্ভব নয়। যা করার এদেশে থেকেই করতে হবে। আব্দুর রুশান মোহাম্মদ মাথা ঝুঁকিয়ে সম্মতি জানান, তারপর বলেন, চেষ্টা এটাই একমাত্র উত্তর। বাকিটা সময় ঠিক করে দেবে। কে জানে কোথায় কি মেলে। চায়ের কাপের শেষ চুমুক পড়ে সূর্য একটা দীর্ঘশ্বাস ফেলে আর চোখে আব্দুর রুশান মোহাম্মদকে একবার দেখে নেয়। কিছু সময় নিঃশব্দ কাটায়। সূর্যের চায়ের কাপটা তার হাতে তখন নিঃশব্দ, ঠোঁটে ছোঁয়ানো নয়, শুধু ধরে রাখা। জানালার ফাঁকে বাইরে তাকিয়ে থাকে সে। আলো একটু ফ্যাকাশে হয়েছে, হয়তো হাওয়ার প্রাণে সন্ধ্যা ঢুকে পড়ছে। সূর্য ধীরে মাথা ঘুরিয়ে আব্দুর রুশান মোহাম্মদের দিকে তাকায়। স্বরে কোনো রাগ নেই, নেই আঘাতের স্পষ্ট ভাষা, কিন্তু প্রশ্নটা উঠে আসে গভীর কোথাও থেকে। সূর্য বলে, একটা কথা জিজ্ঞেস করব, বড় দাদা? আব্দুর রুশান মোহাম্মদ একটু চমকে তাকান, তারপর গম্ভীরভাবে বলেন, অনুমতি নিতে হবে না। কি জানতে চাস বল? সূর্য গলা নামিয়ে জিজ্ঞেস করে, গতদিন আপনি শুনলেন, প্রকৃতির মাথায় সিঁদুরের রাঙা ছিল। অথচ আপনার কোন প্রতিক্রিয়া কিংবা অভিব্যক্তি খুঁজে পাওয়া গেল না। আমি ভেবেছিলাম অন্তত মাসুম সাহেবের মতোই একটা প্রতিক্রিয়া পাব আপনার কাছ থেকেও। অন্তত একটা হতবাক হওয়া, বা একটা বিরক্তি। কিন্তু আপনি ছিলেন চুপ। এতটা স্বাভাবিক ছিলেন কিভাবে আপনি? আব্দুর রুশান মোহাম্মদ চুপ করে যান। চোখ নামিয়ে রাখেন কিছুক্ষণ। চায়ের কাপটায় আঙ্গুল নিয়ে নাড়েন খানিক, যেন উত্তরের শব্দ খুঁজে বেড়াচ্ছেন কাপের তলায়। তারপর আস্তে করে বলেন, সিঁদুরের ঘটনা আমি সেই কলকাতায় প্রকৃতিকে খুঁজতে যাবার সময় থেকেই জানি। অনেকটা অপ্রত্যাশিতভাবেই অরবিন্দ আর মুক্তির কথোপকথন শুনে নিয়েছিলাম সেদিন। তবে এসব অপ্রকাশ্য সুন্দর। সব সত্য প্রকাশ পেতে নেই তুর্য। তুর্য চুপ হয়ে যায়। শব্দরা যেন তাকে ফাঁকি দিচ্ছে। মস্তিষ্কে প্রশ্ন আছে, তবে করার মতো শব্দ নেই। তাও সে শব্দ গুছিয়ে বলে, সবটা জানার পরও এত লম্বা অপেক্ষা। আব্দুর রুশান মোহাম্মদের মুখে একটা অদ্ভুত প্রসন্নতা জেগে ওঠে। তিনি বলেন, তুর্য, আমি তাকে ভালোবেসেছি কোনো স্বার্থের জন্য না, কোন প্রাপ্তির জন্য না।
আর তাকে ভালোবাসার পিছনে আমি স্বার্থ খুঁজিও না। শুধু তাকে ভালো না বেসে থাকা যায় না। এই সামান্য না থাকতে পারার জন্যই যুগ কেটে যাচ্ছে। এই তো এখন যুগটা কাটাতেই অপেক্ষা করছি। তুর্যের চোখ ঝাপসা হয়ে আসে একটু। কি বলবে সে? তার শব্দরা আবার হারায়। পাশের দেয়ালে তখন নিঃশব্দে একটা ঘড়ি টিকটিক করে এগিয়ে চলেছে। আর দুই মানুষের ভেতর শব্দহীন কিছু সত্য ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সন্ধ্যা হয়ে। রাশিদা নিঃশব্দে ঘরে ঢোকে। হাতে ধরা ট্রেটায় আরো দুটো কাপ, যার থেকে গরম ধোয়া উঠছে ধীরে ধীরে। সেই ধোয়ায় যেন কিছু অপূর্ণ কথা, হারিয়ে যাওয়া প্রশ্ন আর অপার্থিব এক স্মৃতির ঘ্রাণ মিশে আছে। কাপ দুটো খুব যত্নে নামিয়ে দিয়ে খালি কাপগুলো তুলে নিয়ে রাশিদা চলে যায় নিঃশব্দে, যেমন এসেছিল। আব্দুর রুশান মোহাম্মদ চায়ের কাপে চুমুক দিয়ে একটু চুপ করে থাকেন। জানালার ধারে বিকেলের আলো আরেকটু ফ্যাকাশে হয়ে এসেছে, যেন রাত নামার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ তিনি তুর্যের দিকে তাকিয়ে এক প্রশ্ন ছুড়ে দেন, তোর কি মনে হয় তুর্য? আমার আর প্রকৃতির বিয়েতে যে আমার আব্বার রাজি ছিলেন, এ বিষয়ে রবি কখনো কিছু বলেনি কেন? আব্বা যদি প্রকৃতির সাথে দেখাই করে থাকেন তবে তো বাড়ির প্রত্যেকটা মানুষের জানার কথা। এমনকি মিনুরও। এত বছরে একটা মানুষ আমার সামনে মুখ খুলল না। প্রশ্নটা যেন তুর্যের বুকের মধ্যে ধাক্কা দেয়। একটা নিঃশব্দ অস্বস্তি জমে ওঠে গলার নিচে। সে কিছু বলে না, চুপ করে থাকে। তার মনে ছুরিকাঘাত করতে থাকে সেই বিকেলের কথা, মিনুর রহমানের সেই স্বীকারোক্তি, লুকিয়ে রাখতে চাওয়া সেই পাপ। তুর্য এখনো সেই শব্দগুলোর উত্তর খুঁজছে। কারোর সামনে সে উচ্চারণ অবধি করেনি সেদিনের শোনা একটা শব্দ। সে শুধু একটু হাসে, একটা বিষণ্ণ, ভারী হাসি। তারপর নিচু গলায় বলে, এই বাড়ির পরতে পরতে রহস্য। কে কি মনে লুকিয়ে বসে আছে, কে কি সত্য চুপ করে বয়ে বেড়াচ্ছে তা আমরা কেউ জানি না। সবাই কিছু না কিছু লুকিয়ে রেখেছে নিজের মতো করে। আর ঠিক সেই কারণেই কেউ কাউকে পুরোপুরি চিনতে পারে না। এর বাড়িতে মানুষের থেকে মুখোশ বেশি। আব্দুর রুশান মোহাম্মদ ধীরে মাথা নাড়েন। তার মুখে কোনো উত্তরের তাড়া নেই। শুধু চোখে একটা বিস্ময় আর স্বীকারোক্তির মিশেল। যেন এক দীর্ঘশ্বাস জমে আছে চোখের কোণেই। তিনি খুব শান্তভাবে জিজ্ঞেস করেন, কাল কখন বের হবি? তুর্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সকালে বের হব, বিকেলে একটা ক্লাস আছে। যদি ধরা যায়। আব্দুর রুশান মোহাম্মদ আবারও জিজ্ঞেস করেন, আবার ফিরবি কবে? তুর্য স্মিত হেসে বলল, দেখি পকেট ভর্তি কিছু নিয়ে ফেলা যায় কিনা। গিয়ে এই ঠিকানাটায় কিছু চিঠি পাঠাবো ভাবছি। যদি কোন ফিরতি চিঠি আসে, অন্তত কারোর রহস্য সমাধান হোক। আব্দুর রুশান মোহাম্মদ সামান্য হাসেন, তবে সেই হাসিতে কোন রহস্য নেই, কোন ইচ্ছে নেই। চায়ের কাপ দুটো নিঃশব্দে শেষ হয়ে আসে। ঘরের দেয়াল ঘড়ির কাঁটা একটু এগিয়ে যায়। বাতাসে ভেসে থাকে ধোঁয়া আর কথার গন্ধ। একটা সময় কথাবার্তা থেমে আসে। দুজনেই চুপ, যেন কেউ কিছু না বলেও অনেক কিছু বলে ফেলেছে। ঘরের বাইরে তখন সন্ধ্যা এসে জানালায় বসে পড়েছে। চুপচাপ, ঠিক যেমন তাদের কথার ভেতর জমে থাকা অজস্র না বলা গল্পগুলো। তুর্য ধীরে পা ফেলে নিজের ঘরের দিকে আসে। করিডোরটা নির্জন, নিঃশব্দে ঢেউ খেলে যায় বাতাসে। জানালার কাছে তখন সন্ধ্যার হালকা আলো, যেন এক অদৃশ্য চিঠির মতো ঝুলে আছে আকাশের কোণে। ঘরের ভেতর ঢুকতেই তুর্যর চোখ যায় টেবিলের ওপর রাখা ফোনটার দিকে। চার্জার লাইন জড়িয়ে আছে। সে ফোনটা হাতে নিতেই ফোনের লক স্ক্রিনের উপর ভেসে ওঠে হিয়ার দুটো মিস কল। লক খুলে ফোনটার ভিতরে যেতেই স্ক্রিনের আলোয় তার চোখে পড়ে অপরিকল্পিত, অথচ অসম্ভবভাবে অনুভূতি জড়ানো গভীর মেসেজটা। মেসেজটি সেই দুপুরের শেষ ভাগেই হিয়ার কাছে পৌঁছে গেছে। তুর্যর শরীরটা থমকে দাঁড়ায়। হৃৎপিণ্ড যেন হঠাৎ করে এক বিট থেমে যায়। সে কপালে হাত রাখে। আঙুল বেয়ে থেমে থাকা খাম যেন সরে আসে নিঃশব্দে। সে চাইতো না এই মেসেজটা চলে যাক। অন্তত এখন না, অন্তত এভাবে না। তবে সে লিখেছিল কেন? হিয়া সাধারণত কল করে না। সে কল করার সাহস করেছে, এটাই যেন বিশাল ব্যাপার। তবে তুর্যর ভিতরটা টানটান হতে থাকে, একটা দোটানায়। সে বিছানার ধারে এসে বসে। এক হাতে ফোনটা ধরে রাখে, আর অন্য হাতে মুখ ঢেকে ফেলে। ঘরের বাতাস ভার হয়ে উঠেছে। কোনো দিকেই ঠিকঠাক নিঃশ্বাস চলে না।
তার মনের মধ্যে এখন চলছে একটা অদ্ভুত দ্বন্দ্ব, এটা কি একটা ভুল ছিল, নাকি একটা দীর্ঘদিন লুকিয়ে থাকা সত্যের অসাবধান স্বীকারোক্তি। সূর্য অনেকক্ষণ মাথা নিচু করে বসে থাকে। তারপর যেন অদৃশ্য কারো ধাক্কায় উঠে আসে আমূল, খুলে ফেলে মেসেজ অপশন। কিবোর্ডে হাত রাখতেই শব্দেরা জড়সড় হয়ে আসে, কিন্তু অবশেষে টাইপ করে ফেলে, কল করেছিলি। একটু দেরি হয়। সূর্যর বুকের মধ্যে দুরু দুরু শব্দ বাজে। ঠিক তখনই স্ক্রিনে ভেসে ওঠে হিয়ার রিপ্লাই। হ্যাঁ, আসলে আপনার দেয়া মেসেজের অর্থ বোঝার ছিল। সূর্য চুপ করে বসে থাকে কিছুক্ষণ। ভ্রু কুঁচকে তাকায় স্ক্রিনে। ভেতরের অস্থিরতা ডেকে রেখে সে টাইপ করে, ওসব এমনিতেই লিখেছে হিয়া। একঘেয়েমি থেকে। অত কিছু নয়। এত গভীর কিছু না। একটা দীর্ঘ মিনিট পেরিয়ে যায়। তারপর হিয়ার রিপ্লাই আসে, আপনি কি জানেন, আপনি আকাশের মেঘদলদের মতো। মনে হয় এই তো, আর একটু উঁচুতেই ছুঁয়ে ফেলা যাবে মেঘটাকে। তবে সবই অলিক কল্পনা। ছুতে গিয়ে টের পায় মেঘ ছিল না, ছিল শুধু হাওয়া। সূর্যর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি জন্ম নেয়। অল্প বিষণ্ণ, আবার খানিক আলো যেন মিশে আছে তাতে। সে টাইপ করে, তোর কাজলে মোড়ানো চোখের মতো তোর কথাগুলো ভয়ঙ্কর। ঠিক যেন গাঢ় কোনো অন্ধকার, যা আলো নিয়েও নিঃশব্দে গিলে ফেলে। মেসেজটা পাঠানোর সঙ্গে সঙ্গে একটা দীর্ঘ নীরবতা নেমে আসে স্ক্রিনে। দূর থেকে বোধহয় কোনো উত্তর আসবে না আর। হিয়ার যেন শব্দ হারিয়ে গেছে। স্তব্ধ। বেশ কিছু সময়ের পর হিয়ার রিপ্লাই আসে, তাহলে আপনার একাকিত্বের মাঝে অবাধে বিচরণ করছে আমার এই ভয়ঙ্কর চোখ। সূর্য একটু তবদা খায়। যেন নিজেই জড়িয়েছে নিজের কথার জালে। সে এবার কথা পাল্টে লেখে, কাল বাড়ি ফিরব। তোর তুহুরাকে চিঠি দেয়া সেই অপরিচিত সংখ্যের ঠিকানা পেয়েছি। হিয়ার রিপ্লাইটা আসতে খানিক দেরি হয়, কিন্তু তা যেন নিঃশব্দে সূর্যর ভেতরে এক চোরা দেহ বইয়ে দেয়। সে লিখেছে, সত্যি পেয়েছেন। পুরো ঠিকানা। মেসেজটার শেষে যেন একটা না দেখা বিস্ময়ের চিহ্ন টের পাওয়া যায়। সূর্য এবার আর দেরি করে না। সে আঙুল ছুঁয়ে টাইপ করে ফেলে, হ্যাঁ, পুরো ঠিকানাটা। চিঠিটা থেকেই উদ্ধার হয়েছে। হিয়া সামান্য দেরিও না করে লেখে, এখন কি করবেন আপনি? কলকাতায় যাবেন। স্ক্রিন জ্বলজ্বল করে ওঠে উত্তরের জন্য। সূর্য মুচকি হাসে। নিজের অজান্তেই। তারপর সে লিখে, যাওয়া তো সম্ভব নয়। দেখা যাক কি করা যায়। তোকে জানাবো। স্ক্রিনের ওপারে তখন দীর্ঘ এক নিস্তব্ধতা। কোনো প্রতিক্রিয়া নেই তৎক্ষণাৎ, কিন্তু সূর্য জানে হিয়া পড়ছে, ভাবছে, আর হয়তো একটু বিষণ্ণতা চেপে রাখা হাসিতে রূপ দিচ্ছে। এরপর আর কোনো নতুন বার্তা আসে না। কথোপকথন নিঃশব্দেই শেষ হয়। ঘরের বাইরে রাত নামতে থাকে চুপিসারে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে সূর্যর ঘুমে ডুবে থাকা চোখে। একটা নিঃশব্দ রাত, অনেক কথার ভেতর দিয়ে জমে ওঠে। শহর ঘুমিয়ে পড়ে। সকালটা ঠিকঠাক আলো ফোটানোর আগেই ফজরের শেষ মুহূর্তে সূর্য বিদায় নেয় আব্দুর রুশান মোহাম্মদের বাড়ি থেকে। যাত্রাটা লম্বা, আর তাকে যেতেই হবে। সে ফিরেছে তার শহরে। তার ক্লাস চলছে, বর্ষপঞ্জি এগিয়ে যাচ্ছে নিঃশব্দে। কিন্তু সে তো সব ফেলে, সব থেকে ছুটি নিয়েই ঢাকায় ছুটে এসেছিল, শুধু রহস্যের সন্ধানে। তবুও খালি হাতে নয়, ফিরছে কিছু সমাধান নিয়ে। সময় বইয়ে চলে, এর রহস্যের ঠিকানার খোঁজে সূর্য যতই এগোয়, ততই এক অদ্ভুত অন্ধকারে গা ডুবিয়ে ফেলে সত্য। এ যেন পূর্ব পরিকল্পিত লুকোচুরি। নেহালের চেষ্টাও থেমে নেই। পুরনো কলকাতার মানচিত্র, স্থানীয় লোক খোঁজা, এমনকি স্থানীয় দালাল ধরে পর্যন্ত খোঁজ চালানোর চেষ্টা করেছে। কিন্তু সবটাই যেন কুয়াশার ভিতর হাতড়ে বেরানোর মতো। সব থেকেও যেন কিছুই নেই। সব যেন সময়ের কালকুঠুরিতে আটকে গেছে নিষিদ্ধ নিয়মে। তবুও সূর্য হাল ছাড়ে না। নিয়ম করে গুটি কয়েক চিঠি পাঠায় ওই ঠিকানায়। পৌঁছায় কি না সে জানে না। তবে চিঠির সংখ্যা বাড়তে থাকে। সময় পেরোতে থাকে। দিন যায়। 3 দিন, 7 দিন, 10 দিন, কোনো চিঠি ফেরে না। কোনো অচেনা নম্বর ফোন দেয় না। সব যেন শান্ত, স্বাভাবিক। এই সময়ের তোলপাড়ে জীবন কোথাও থেমে থাকে না। হিয়া আর মিম, জনি ঢুকে পড়েছে এক ভিন্ন যুদ্ধক্ষেত্রে। ভর্তি পরীক্ষা। রুটিনে বাঁধা সকাল, বিছানায় ছড়িয়ে থাকা বই। মাথায় এলোমেলো চুল গোজা, চোখের নিচে ক্লান্তির ছাপ, আর ক্যালেন্ডারে মার্ক করা পরীক্ষার দিন।
দুজনেই নিজস্ব ব্যারিকেডে নিজেদের মতো যুদ্ধ লড়ছে। সবার দূরত্ব বেড়েছে, যে যার জায়গা থেকে নিখোঁজ। মস্তিষ্কের প্রশ্নের খাতায় ধুলো জমেছে। সময় নিঃশব্দে পায়ের আঙুলে হেঁটে যায়। জৈষ্ঠুকের ছোঁয়া শহরজুড়ে নতুন গন্ধ এনে দেয়, আর সকালগুলো অচেনা আশ্বাসে ভরে ওঠে। রুটিনে বাঁধা সকালগুলো এখন আর আগের মতো নয়, চোখের নিচের কালি আছে, কিন্তু সেখানে ক্লান্তির চেয়েও বেশি জেগে থাকে প্রতীক্ষা। দিন পেরোয়, ঘুমহীন রাতের ঘাম, অসমাপ্ত নোট, কাগজের লেখা আত্মবিশ্বাস আর ভয় মিশ্রিত উত্তর। সবকিছুর শেষে একদিন সেই মোড় আসে, যেখানে প্রশ্নপত্র জমা দেওয়া হাত দুটো হঠাৎ হালকা হয়ে যায়। আর এক নতুন অজানা শূন্যতা এসে ঘিরে ধরে তাদের। হিয়া আর মিমের ভর্তি পরীক্ষার যুদ্ধের শেষ ধাক্কাটে। ভয়, শঙ্কা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে সময় ফুরোয়। পরীক্ষা শেষ, পড়ে থাকে ফলাফল। আর তারপর যেন স্বপ্ন ছুঁয়ে ফেলে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় নামটা এখন স্বপ্ন কিংবা আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে হয়ে ওঠে ভবিষ্যতের ঠিকানা। হিয়া আর মিমের আলাদা বিভাগে ঠাঁই হলেও সুখ এটাই যে গন্তব্য একই চৈকাট। ফলাফল প্রকাশের সাথে সাথেই যেন একটা ছোটখাটো উৎসব হয়ে ওঠে। ঘরে ঘরে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ। হিয়ার বাবা দাদা নিজেরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তাদের খুশিটা যেন নস্টালজিয়ার সাথে মিলে মিশে একাকার হয়ে ওঠে। আব্দুর রুশান মোহাম্মদ নিজে ভিডিও কলে যুক্ত হন এই খুশিতে। তিনি জানেন, হিয়া নিজের জিদে জয় করেছে এই স্থান। ওর মনে এই অতীত আকর্ষণের প্রতি শুদ্ধতম অনুভূতি ওকে এর শক্তি দিয়েছে। এদিকে মিমের বাড়িতেও উল্লাস। তাদের কাছে এ যেন অসম্ভব কিছু যা মিম সম্ভব করেছে। মিম বরাবর বড্ড ফাঁকিবাজ, তার ইন্টারের রেজাল্টের হালও শোচনীয়। তাই বাড়ির মানুষ তেমন আশা রাখেনি। কিন্তু মেয়ে যেন শেষ দানে কিস্তিমাত দিয়ে হাজির। তার বাড়িতে এখন এই উৎসব চলছে পুরোদমে। বাবা চাচা দিয়ে ঘর বোঝাই। এ যেন যুদ্ধ জয় করে ফেরা সৈনিক। সব যেন স্বপ্ন পূরণের আয়োজনে জিতে যাওয়ার উল্লাস। তবু এর মাঝে একটা নীরব, অনুচ্চারিত শূন্যতা থেকে যায় হিয়ার ভেতরে। তুর্যের সাথে বিগত 1 মাসে কোনো কথা হয়নি তার। তুর্য অবশ্য চরম পর্যায়ের রুক্ষতা রেখেছে। ভর্তি পরীক্ষার আগে কোন রকম যোগাযোগের অনুমতি সে দেয়নি। হিয়ার মনের ছোট একাংশ হয়তো তার এই জয়ের ভাগিদার তুর্যকেও করছে। তবে তুর্য যেন জানত হিয়া চান্স পেয়ে যাবে। হিয়ার মস্তিষ্কে অবাধে ঘুরতে থাকে তুর্যের বলা সেই শেষ কথাটা, রেজাল্টের দিন উপহার পেয়ে যাবি, আপাতত আমার উপহার আমাকে আর কল বা মেসেজ করবি না। শুধু পড়তে থাক, আমি আছি। হিয়া আনমনে হাসে। তার ফোনটা অনেকটা দূরে, অন্তর্গত শব্দেরা চুপ। তবুও চান্স পাওয়ার খবরটা কেমন করে যেন প্রথমেই তুর্যকে বলতে ইচ্ছে করে। সে ফোনটা তুলে নেয়। মেসেজ অপশন খুলে টাইপ করে, রেজাল্ট এসেছে। চান্স হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা দীর্ঘ মুহূর্ত, তারপর তুর্যর রিপ্লাই আসে, জানি। তারপর আরেকটা, খুশি এখন। হিয়ার চোখ জলের মতো ভিজে ওঠে, সে উত্তর দেয়, খুব খুশি। তারপর কিছুক্ষণ চুপচাপ প্রহর কাটিয়ে তুর্যর রিপ্লাই আসে, ঠিক দুপুর 2টায় একটা পার্সেল যাবে। ওটা তোর চান্স পাওয়ার উপলক্ষে গিফট। পছন্দ হলে জানাস। হিয়া থমকে যায়। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। সে ঘড়ির দিকে তাকায়। 2টা বাজতে বাকি 15 মিনিট। হিয়ার হৃদয় জুড়ে এক অদ্ভুত কৌতূহল, এক চিলতে আলো, আর এক ছায়া জমে ওঠে। এত জলদি গিফট? সেই রাজশাহীতে বসে এই ফরিদপুরে সে এত দ্রুত গিফট ম্যানেজ করলই বা কিভাবে? তাহলে কি সে আগে থেকেই প্রিডিকশন করে রেখেছিল? এই মুহূর্তেই এক প্লেট মিষ্টি খেতে খেতে পিউ রুমে প্রবেশ করল। পিউ কিছুক্ষণ হিয়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করল। হিয়া তারা 2 হাত দিয়ে নিজের ফোনটা চেপে ধরে বিছানার একটা কোণায় বসে আছে। হিয়া নিজের ভাবনায় এতটাই মগ্ন যে পিউ এখানে এসেছে সেটা হিয়া বুঝতেই পারেনি। পিউ হিয়ার খুব কাছে গিয়ে জিজ্ঞেস করে, কে আপনি, তুই কি ধ্যান করছিস? হিয়া চোখ ছোট করে তাকিয়ে বলে, ধ্যান কেন করব? একটা গিফট আসবে, মানে পার্সেল। তার অপেক্ষা করছি। পিউ বড় বড় চোখ করে বলল, ইস্তরি তো ঈদ চলছে, সবাই তোকে গিফট দিচ্ছে। জানিস আব্বু মা কে বলছিল, তোকে নিয়ে যাতে মার্কেটে যায়। তোর যা মন চায় সেটা কিনে দেয় যেন মা। ইস্তর মতো এরকম দিন আমার যে কবে আসবে। হিয়া হাসে। পিউ জিজ্ঞেস করে,
কিন্তু গিফটটাকে দিচ্ছে আর কি পাঠাচ্ছে? হিয়া কিছু বলতে যাবে তার আগেই দরজায় কলিং বেলের আওয়াজ। হিয়া অবাক হয়ে পিউর দিকে তাকায়। বাড়ি ভর্তি মানুষ। হিয়া জানে না পার্সেলের উপর কোন নাম লেখা কিনা। এত মানুষের ভিড়ে অন্য কেউ দরজা খুলুক এটাও সে চায় না। সে খুব অস্থির হয়ে এগিয়ে যায় দরজার দিকে। হিয়ারে অস্থিরতা দেখে পিউ হিয়ার পিছে ছুটে যায়। বসার ঘরে বাবা, দাদা, চাচা সকলে একসাথে আড্ডারত। হিয়ান গতকালই বাড়িতে ফিরেছে বোনের রেজাল্ট দেবে তাই। সেও ডাইনিংয়ে ব্যস্ত খাবার নিয়ে। সকলকে এড়িয়ে হিয়া ছুটে যায় মেইন দরজায়। পিও গিয়ে ওর ঠিক পেছনে দাঁড়ায়। দরজার বাইরে এক ডেলিভারি ম্যান, হাতে ধরা ছোট্ট একটা বাক্স। সম্পূর্ণ বাক্সটা সাদা পলিতে মোড়া। হিয়া পার্সেলটা রিসিভ করে। পিউ কিছুই বলে না। হিয়া চুপিসারে পার্সেলটা নিয়ে এক দৌড়ে নিজের ঘরে চলে যায়। পিউ পিছু যায় হিয়ার। পিউয়ের মনে অজস্র প্রশ্ন, তবে সব সে অপ্রকাশ্য রাখে। ঘরে গিয়ে হিয়া সাদা প্যাকেটটা খুলতেই ভেতরে বাদামি রঙের কাগজের বাক্স বেরিয়ে আসে। তার উপর তোরজোর হাতের লেখায় ছোট্ট এক চিরকুট, আমার পক্ষ থেকে তোর নতুন যাত্রার জন্য। হিয়ার হৃৎপিণ্ডের শব্দ যেন মুহূর্তে দ্বিগুণ হয়ে যায়। পিও অবাক হয়ে তাকিয়ে আছে বাক্সটার দিকে। হিয়া বাক্সটা খুলতেই চোখে পড়ে একটা ছোট আরেকটা বাক্স। ভেতর থেকে বেরিয়ে আসে একটি ফাউন্টেন পেন, কালো ও কপার রঙের সংমিশ্রণে তৈরি এক অনন্য সৌন্দর্য। কলমের গায়ে অদ্ভুত সব কারুকাজ, যেন কোনো প্রাচীন গল্পের অলঙ্করণ। কলমের পেছনের লম্বা একটা সাদা পালক, সত্যিকার কোনো পাখির পালক বোধ হয়। সৌন্দর্য এতটাই নিখুঁত যে এক মুহূর্ত হিয়া কেবল তাকিয়ে থাকে কলমটার দিকে। এ যেন শত শত বছর পিছে ফেলে আসা কোন রাজবার্তা লেখার কলম। কলমের বাক্সের নিচের মাঝারি একটি ডায়েরি, কফি রঙের পাতায় তৈরি। পাতাগুলো গাঢ় রং, প্রতিটি পাতার কিনারায় হালকা ছাপা প্রাচীন রচনা নকশা, যেন একটি অপ্রকাশিত জীবনের গল্প লিখে যাওয়ার জন্য অপেক্ষা করছে। হিয়া তবদা খেয়ে তাকিয়ে থাকে। তার ঠোঁট কেঁপে ওঠে। একটা মানুষকে নিয়ে কি পরিমাণ গবেষণা করলে তার মনের মতো কিছু পাঠাতে পারে। হিয়ার কলম হাতে নিয়ে চুপসে থাকে। পিউ হাত বাড়িয়ে ডায়েরিটা হাতে নিয়ে বলে, হিয়া আপি, এর পৃষ্ঠাগুলো তো আসল গাছের পাতা দিয়ে করা। এগুলো মেশিনে নয়, হাতে বানানো। আমার বান্ধবী জুই আছে না, ওর কাছে দেখেছিলাম আমি। হিয়া জিজ্ঞেস করে, মানে? পিউ বলে, মানে, এই ডায়েরির পৃষ্ঠাগুলো হাতে বানানো কাগজ, যেগুলো সরাসরি গাছের পাতা থেকে মেশিনারি সিস্টেমে না গিয়ে হাতে তৈরি করা হয়। আগের যুগে যখন মেশিন ছিল না তখন কাগজ এভাবে তৈরি করা হতো। এগুলো এখন তো খুঁজেই পাওয়া যায় না। জুই ওর মামার থেকে নিয়েছিল, ওর অবশ্য খুব পুরাতন ছিল। কিন্তু তোমাকে এগুলো কে দিয়েছে? হিয়া ধীরে বলে, তুর্য ভাই দিয়েছে। অ্যাডমিশনে পাশ করার জন্য গিফট। পিউ ফিসফিস করে বলে, রেজাল্ট তো পেলেই ঘণ্টাখানেক। এত তাড়াতাড়ি উনি রাজশাহী থেকে ডায়েরি আর কলম পাঠিয়েও দিল? অসম্ভব। এগুলো ফরিদপুরে আসতেই 3 দিন লাগবে। আর খুঁজে খুঁজে কিনতে আরও সপ্তাহখানিক। তাহলে তুর্য ভাই আগে থেকেই জানতো তুমি চান্স পেয়ে যাবে। হিয়া কিছু বলে না। ওর গলা জড়িয়ে আসে। সে জানে না কি বলবে, জানে না কিভাবে অনুভব করবে। সে শুধু ধীরে ধীরে পিউয়ের হাত থেকে ডায়েরিটা নিয়ে পাতা উল্টিয়ে দেখে। হিয়ার ভেতরটা হালকা হয়ে যায়। একটা অদ্ভুত শান্তি, এক নিঃশব্দ বন্ধন, আর এক গভীর উপলব্ধি। হিয়া ডায়েরিটার ভাঁজে চোখ বুলিয়ে খুব আস্তে, নিঃশব্দে হাসে। আঙুলের স্পর্শে যেন পুরনো কালের ধুলো গড়িয়ে পড়ে। হঠাৎ করে ফোনটা নিঃশব্দে কেঁপে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে তুর্যর নাম। হিয়া তড়িঘড়ি করে আনলক করে। একটা মেসেজ। আমি পঞ্জিকার হিসেবে চলি না। কালো তিথি সব সময় সারথি হয়। পঞ্জিকা আর তিথি সময়ের হাতেই থাকবে। আমি সাহস করেও বিরোধিতা করতে পারি না। তাই তো মন চাইল ঘন পৌষে তোর স্বপ্ন পূরণের ভাগিদার হই। তবে কেন যেন এবার পঞ্জিকার হিসেব কষে পক্ষ রাখলাম। এসব নতুন তবে অগ্রহণযোগ্য নয়। হিয়া, জীবন বদলায়। বদলায় গন্তব্য, ইচ্ছে, এমনকি সত্য। সে সব বদলাক, তুই বদলাস না। একই থেকে যা শরৎ হেমন্ত আর মাঘের শীতেও। তোর চোখের মায়া না কমুক। তোর পায়ের অলংকার যত্নে থাক। তোর কলম থামাস না, স্বপ্ন যেন না ফুরায়। তোর চোখে যেরকম এক টুকরো নীল হাওয়া থাকে, ঠিক তেমনই রয় যাক।
তোকে গোছানো বড্ড মানায় হিয়া। তুই এলোমেলো হলে এই শহর পথ হারাবে। তুই শুধু ডানা মেলে ধর, এখন সমগ্র আকাশটা তোর। ক্লান্ত হলে জানাস, শহর জুড়ে আবার বৃষ্টি নামাবো। হিয়ার শ্বাস আটকে যায় এক মুহূর্তের জন্য। সে চুপ করে বসে থাকে, ফোনটা শক্ত করে ধরে। বারবার পড়ে মেসেজটা। প্রতিটা লাইনে হৃদয়ের কোথাও যেন আটকে থাকে। এর অন্য কোন তুর্য। এর ভাষা শক্ত তবে গভীর। তবে হিয়ার কাছে সব নতুন। পিউ অবাক হয়ে বলে, কি লিখেছে? হিয়া কিছু বলে না। মুখে এক টুকরো নিঃশব্দ হাসি, চোখে হালকা ঝাপসা। হিয়া বারংবার মেসেজটা পড়ে। ধীরে, খুব ধীরে। প্রতিটা শব্দ যেন গেঁথে যায় বুকের গভীরে। তবু এর চেয়ে সম্পূর্ণ উপহার, এর চেয়ে পরিপূর্ণতা হিয়া আগে কখনোই অনুভব করেনি। মানুষ তার অনুভবের দাস। অথচ অনুভব তো কোনো বাঁধনে থাকে না। সে জলের মতো, ঢেউয়ের মতো, কিংবা কোনো নিঃশব্দ সন্ধ্যার মতো, যাকে স্পর্শ করা যায় না, কিন্তু যার ভার গায়ে লেগে থাকে অনেকক্ষণ। বর্তমানে তুর্য আর হিয়া যেন দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুটি নিঃশব্দ প্রতীক্ষা। দুজনের মাঝে কোনো সংজ্ঞা নেই, নেই কোনো নাম দেয়া সম্পর্কের দাগ। আছে কেবল অনুভূতির স্তরবিন্যাস, যার একটা সুর আছে, গন্ধ আছে, কিন্তু কোনো উচ্চারণ নেই। হিয়ার ডায়েরির পৃষ্ঠায় হাত রাখে। নতুন সঙ্গীর মতো আগলে ধরে এই নির্জীব চিরজীবন্ত পৃষ্ঠাগুলোকে। সময় পেরোয় নিঃশব্দে। দিন গড়িয়ে সন্ধ্যা নামে আকাশে। আলোর ভাঁজে ধূসরতা মিশে গিয়ে গড়ে তোলে এক মায়াবী আবহ। জানালার কাছে হালকা আলো পড়ে, আর সেই আলোয় বসে থাকে হিয়া আর হিয়ান, দুজন দুই জগতের, অথচ একই ছায়ার নিচে জন্ম নেওয়া। আড্ডা থেমে গেছে অনেক আগে। পিউ মাত্র ঘর ছেড়ে আব্দুর রবিউল মোহাম্মদের ঘরে গেছে। হিয়ান জানালার ধারে পা গুটিয়ে বসেছে, পাশে চায়ের মগে ধোয়া উঠছে ধীরে ধীরে। হিয়া পাশেই বসে আছে চোখে এক ধরনের প্রশান্তির ছায়া নিয়ে। সারা বাড়ি তখন নিশ্চুপ, যেন এই দুই ভাইবোনের মাঝে জমে থাকা নীরব কথারাই শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছে। অনেক দিন তাদের কথা হয় না বিস্তারিত। বিশেষ করে হিয়ান পড়াশোনার জন্য শহর ছাড়ার পরই তাদের দূরত্ব আকাশ ছুঁয়েছে। হিয়ান হঠাৎ ব্যাগ থেকে একটা চকচকে কাগজে মোড়ানো বই বের করে বাড়িয়ে দেয় হিয়ার দিকে। সে খুব সাদামাটাভাবে বলে, তোর গিফট। হিয়া অবাক হয়ে প্যাকেটটা খোলে। মোড়কের ভিতরে একটা বই, স্বরূপ সন্ধানী। বইয়ের ক্ষেত্রে হিয়ার বাছবিচার নেই। যেন পড়তে পারলেই সুখ। হিয়ান এক অদ্ভুত এক নর্মতা নিয়ে বলে, হিয়া, এটা জীবনের এক অদ্ভুত মন। তুই স্বপ্নের খোঁজে বাড়ি ছাড়বি। নিজের জন্য লড়বি। অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাবি। আমি চাই তুই সব সময় মনে রাখো তুই একা না। তোর সাথে তোর ছায়া হয়ে তোর ভাই আছে। তুই জানিস আমি বই পড়ি না। সারা রাজশাহী এক লাইব্রেরি থেকে অন্য লাইব্রেরি তোর বই খুঁজেছি। তবে মনে কিছুই ধরেনি, মনে হলো সব বই বাড়িতে আছে। সব তোর পড়া। এটাই অন্য রকম লেগেছে তাই নিয়ে আসা। হিয়ার চোখ জলে টলে ওঠে, সে নিচু স্বরে বলে, তুমি জানতে আমি চান্স পেয়ে যাব। হিয়ান একটু হাসে। এরপর খুব ধীরে হিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, হিয়া, আমার মনে হয়েছিল তোর পরিশ্রম বিফলে যাবে না। এখানে চান্স না পেলেও কোথাও না কোথাও তুই ঠিকই চান্স পেয়ে যাবি। হিয়া একটু জড়ানো গলায় বলে, ভাইয়া তুমি তো এমন কথা বলো না কখনো। হিয়ান মৃদু হাসে, একটু থেমে বলে, অবস্থা পরিস্থিতি শব্দের পরিবর্তন করে। আগে এমন পরিস্থিতি আসেনি তাই বলতে হয়নি। হিয়া ঢাকা একটা মায়ানগরী। চারপাশের রং আর রং। রঙিন চশমা পরে দুনিয়া দেখিস না। নিজের আদর্শে, নিজের নজরে, নিজের চোখে দুনিয়া দেখিস। যেখানেই মনে হবে তুই ক্লান্ত, সেখানেই তোর পাশে তোর ভাই আছে। হিয়া আর কথা বলতে পারে না। হিয়ানের কণ্ঠের গভীরতা তার মনে শক্ত করে বাজে। এতটুকু ভরসাই হয়তো গভীর কিছু করে ফেলার শক্তি যোগায়। হিয়ার কাছে হিয়ান বরাবরই একজন চমৎকার মানুষ। আজ সে সুখী অনুভূতি করছে, এই চমৎকার মানুষের এই শক্ত শব্দের জোরে। তারা দুজন চুপ করে বসে থাকে কিছুক্ষণ, নিঃশব্দে। বাইরের সন্ধ্যার আলো গাঢ় হতে থাকে। যেন এই ছোট্ট ঘরের এক কোণে বসে থাকা হিয়া আর হিয়ানের চারপাশে গড়ে উঠছে এক অদৃশ্য আশ্রয়। সময় আরও খানিকটা এগোয়। ক্যালেন্ডারের পাতায় আসে সেই দিন, যেদিন হিয়া আর মিম প্রথমবার বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পেরিয়ে পা রাখে। গাঢ় এক উত্তেজনা, নতুন শহরের হাওয়া,
আর বুকভরা অজানা আশঙ্কা নিয়েই তারা দাঁড়ায় সেই দীর্ঘ প্রতীক্ষিত গেটের সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয় নামটা শুধু একটা প্রতিষ্ঠানের নয়, এ যেন বাংলার বুকে জেগে থাকার এক ইতিহাস, যেখানে প্রতিটা দেয়াল নিঃশব্দে বলে যায় হাজারো স্বপ্নের গল্প। তবে আজের দেয়ালে হিয়া দেখছে অন্য কাহিনী। সে জড়িয়ে নিয়েছে তার জীবনের সাথে প্রকৃতির উপস্থিতি। সে চারপাশটা দেখে, পায়ের নিচে জমে থাকা গন্ধরাজের শুকনো পাতা, হালকা বাতাসে কাঁপতে থাকা কৃষ্ণচূড়ার ছায়া, সব মিলিয়ে যেন একটা সজীব কাব্য। সে যেন তার পর্যবেক্ষণ মেলাতে থাকে প্রকৃতির ডায়েরির বর্ণনার সাথে। তবে এসব তো সেসব নয়। সময় বদলেছে, যুগ বদলেছে, মানুষেরাও আর আগের কোথায়। হিয়া সব যেন মেনে নেয়। সে বর্তমানে গা ভাসায়। হিয়া আর মিমের বাবা এসে ভর্তির পর্ব চুকিয়ে গেলেও তাদের আশা হলো আজ প্রথম, তাও নবীন বরণে। হিয়ার সংকোচ খুশি সব যেন নিজেরাই কাটাকুটি খেলছে তার সাথে। এ বিশ্ববিদ্যালয়ে সে প্রথম এসেছিল আব্দুর রুশান মোহাম্মদের সাথে, তার স্মৃতিচারণের নেশায়। তবে আজ এসেছে নিজের অধিকারে, নিজের বিশ্ববিদ্যালয়ের ত্যাগ নিয়ে। হিয়ার অনুভূতি যেন বাস্তবতায় সন্ধি খেলে। হিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের সকালটা যেন এক নিজস্ব মরশুমে গড়ে ওঠা নতুন পৃথিবী। পুরো ক্যাম্পাস জুড়ে সাজ সাজ রব। নবীন বরণের অনুষ্ঠানটা হিয়ার কাছে বসন্ত উৎসবের মতন লাগল। ঠিক শীতের তীব্রতা গিয়ে গরমের প্রখরতার আমন্ত্রণ জানানোর মতোই এটাও। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে শুরু করে টিএসসি পর্যন্ত সবখানে রঙিন ব্যানার, ফেস্টুন আর লাল নীল কাগজের ফুল। প্যাভিলিয়নের স্টেজে তখন চলছে শেষ মুহূর্তের কাজ। সিনিয়ররা ব্যস্ত, কেউ মাইক সেট করছে, কেউ পানির বোতল দিচ্ছে নবীনদের হাতে। এসব তোড়জোড়ে হিয়া আর মিমের জীবনে যুক্ত হয় নতুন আরও তিনটে চরিত্র। নতুন জীবনের নতুন বন্ধু, ত্রিনা, বাপ্পি আর রাহাত। এদের অবশ্যই বসন্ত বাতাসের প্রথম দোলার মতোই আগমন হলো। গোমরা মুখ, বাস্তববাদী, পড়ুয়া ধরনের ছেলে রাহাত অবশ্য মিমের কোচিংয়ের সহপাঠী। বন্ধুত্ব হয়নি কখনোই, তবে এই বীরের পরিচিত মুখ দেখে সে যেন জড়তা কাটিয়ে বন্ধু নাম গ্রহণ করল অনায়াসে। এদিকে হাস্যোজ্জ্বল, অত্যন্ত রূপতী শ্যামকন্যা ত্রিনা কিভাবে যেন বীরের মাঝেই খুঁজে নিয়েছে বন্ধুত্ব আর কনফিউজড, অতিরিক্ত হাইপার, সামান্য ভীতু বাপ্পি ত্রিনার স্কুলের বন্ধু। এদের মহল যেন জমে উঠল একদম শূন্য থেকে। নতুন দিন, নতুন জীবনের শুভারম্ভের শেষে তারা ঘরে ফেরে। হিয়া আর মিম দুজনেই এখন পুরানো ঢাকার এই 100 বছর পুরনো আব্দুর রুশান মোহাম্মদের বাড়ির বাসিন্দা। এই দুই নতুন অতিথি নয়, যেন দুটো ফুল ফুটে উঠেছে আব্দুর রুশান মোহাম্মদের জীবনে। নিঃশব্দ বাড়িটা যেন নতুন রঙে জেগে উঠেছে। ওদের বিশ্ববিদ্যালয়টা এই বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, রিকশায় মাত্র মিনিট 10। ওদের জন্য এই শহরের কোলাহলের মাঝে সব যেন পূর্ব পরিকল্পিতভাবে গোছানো। সব কিছুই যেন একটা নিখুঁত চিত্রনাট্য অনুযায়ী চলছে। শুরু হয়েছে নতুন যাত্রা, নতুন সুরে, নতুন মুখে। তাদের নতুন জীবনের তুমুল তোড়জোড়, ক্লাসের চাপে সকাল সন্ধ্যা দৌড়ঝাঁপ, লাইব্রেরির নিঃশব্দ গন্ধ, আর বন্ধুত্বের উচ্ছ্বাস, সব মিলিয়ে হিয়ার দিনগুলো এখন রঙিন, ক্রাসপূর্ণতে ভরা। তবে এরই মাঝে কোথাও যেন একটা খালি জায়গা থেকে যায়। হিয়ার মনে যেন এক নিঃশব্দ নদী প্রবাহিত হয়। এক অদৃশ্য জলছবির মতো তার মনের গহীনে এখনো বয়ে চলে রহস্যের জল। কল্পনার রং ছাপিয়ে বাস্তব জীবনের আলপনা আঁকছে যতই, তবুও কোথাও যেন একটা পর্দার আড়ালে রয়ে গেছে পুরনো জিজ্ঞাসা, এক অমীমাংসিত ব্যাখ্যার আকুতি। হিয়া জানে, এই নতুন অধ্যায়ের মাঝে তার সেই পুরনো রহস্যরা ধুলো জমে যাচ্ছে। কিন্তু মনে মনে সে এটাও জানে, ওই ধুলোটাই সে নিজে। হাল ছাড়েননি সে, চির প্রত্যাশিত জীবনের সে প্রবেশ করে গেছে। এটা কি আদৌ তার স্বপ্ন ছিল, নাকি প্রকৃতির স্বপ্ন সে নিজের চোখে দেখেছে? দিনের ব্যস্ততা শেষে প্রতিদিন রাতে এবাড়ির পুরনো বারান্দায় দাঁড়িয়ে সে শহরের ল্যাম্পপোস্টের আলো দেখে, তখন তার চোখে আবার সেই আলোছায়ার খেলা জেগে ওঠে। মনে হয় একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বাতাসে, তার অজান্তেই। তুর্যের পাঠানো সেই কফির রঙের পাতার ডায়েরিটা, আর সেই পালক লাগানো কলম, এখনো তার ড্রয়ারে ঠিকমতো রাখা। এই ডায়েরির পাতাগুলো এখন ব্যস্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় জীবনের দিনপঞ্জিকা নিয়ে। নতুন জীবনের সাথে মানিয়ে নেওয়ার লড়াইয়ে দিন কাটছে হিয়ার।
তুর্যর অবস্থান শত মাইল পেরিয়ে অন্য শহরে। রাতের আকাশ বেশ মেঘলা, বৃষ্টি নামবে বলে পণ করেছে। তুর্য চুপচাপ সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে মেঘের ভাঁজে। তুর্যর কাছে সব হিসেব সাধারণ লাগছে, তবে এই সাধারণের মাঝে কোথাও কোন এক সুতোর জট লেগে আছে যেটা সে খুঁজে পাচ্ছে না। সুতোর জট হয়তো খুলতে পারে একমাত্র সাত্তকী, যাকে খুঁজতে এত আয়োজন। তবে তাকে খুঁজে পাওয়া কি এত সহজ? তাকে খুঁজে পাওয়া সহজ হলে এতদিনে আব্দুর রুশান মোহাম্মদী খুঁজে বের করে নিতেন। কিন্তু হতেই পারে যে তিনি বের করতে চাননি। তিনি তো কত কি লুকিয়ে বসে আছেন নিজের মাঝে। এসব হিসেবকে রাখে। তুর্য আকাশের দিকে তাকিয়ে থাকে অপলক। রাতটা যেন নিজেই নিজেকে ভিজিয়ে নিচ্ছে। শহরের বাতাসে ভাসছে এক অনিশ্চিত প্রতীক্ষার গন্ধ। মেঘলা আকাশের নিচে তুর্য ধোয়ার রেশে নিজেকে গুটিয়ে নিচ্ছিল, ঠিক তখনই ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে নেহালের নাম। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তুর্য কল রিসিভ করে। ওপাশ থেকে কণ্ঠটা চাপা উত্তেজনায় কাঁপছে। তুর্য, যাদের জনকে তুই খুঁজতে বলেছিলি, তাদের মাঝে শঙ্খনীল সাহা এখন ঢাকায়। উনার পিএস নিশ্চিত করেছে। তুর্য চোখ সরায় না আকাশ থেকে, শুধু কণ্ঠটা মৃদু হয়ে ওঠে, তুই নিশ্চিত? নেহাল বলে, হ্যাঁ, ওই নামের মানুষটাকে খোঁজার জন্য যতগুলো সূত্র প্রয়োজন সবগুলো কাজে লাগিয়েছিলাম। আজ দুপুরে এক পুরনো যোগাযোগের সূত্রে জানতে পারলাম সে এখন ঢাকায় এসেছে তার অফিসের কাজে। তার পিএসকে অনেক অনুরোধ উপরোধের পরে পরশুর জন্য অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করেছি। তুই যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা আসার ব্যবস্থা কর। এই লোক আবার কলকাতায় ফিরলে কিন্তু কবে আসবে তার আর খোঁজ পাবি না। এক মুহূর্তের জন্য চারপাশ নিঃশব্দ হয়ে যায়। তুর্যর হাতে ধরা সিগারেটটা ততক্ষণে নিঃশেষ। সে ধীরে পেছনে হেলান দেয় কাঠের চেয়ারটায়। বাতাস একটু ঠান্ডা হয়ে এসেছে, শহরের শেষ প্রান্ত থেকে যেন অচেনা সুর এসে কানে বাজে। তুর্য ধীরে বলে ওঠে, একটা নাম থেকে কোন মানুষ তো পাওয়া গেল। লোকটা নিজেও জানে না তাকে খুঁজতে কি করতে হয়েছে। নেহাল একটু চুপ করে থেকে উত্তর দেয়, তোর কি মনে হয় সেই চিঠির শঙ্খ আর এই শঙ্খনীল একই ব্যক্তি? তুর্য হালকা হেসে বলে, এসব আমি কিছু জানি না। আমি শুধু জানি আমি জন ব্যক্তিকে খুঁজছি, যাদের একজনের নাম শঙ্খ আর অপরজনের নাম সাত্তকী। যারা দুইজন দুটো ঘুমন্ত ইতিহাস উন্মোচন করতে পারে। হয়তো যেকোনো একজনকে পেলেই সব রহস্য সমাধান হয়ে যাবে। কিভাবে যেন প্রকৃতি আর তুহুরা একে অপরের সাথে সংযুক্ত। এখানে সবই রহস্য। নেহাল মৃদু আওয়াজে বলে, সে সব এখন সামনাসামনি এলেই জানা যাবে। তুই আসবি কখন? তুর্য নিশ্চুপ ভেবে বলে, ভোরের প্রথম ট্রেন ধরব। ওপাশে নেহালের গলা একদম স্থির, কমা, ঠিক আছে, তোকে অ্যাড্রেসটা পাঠিয়ে রাখছি, আমাকে জানাস আর কিছু করতে হলে। তুর্য প্রাপ্তির হাসি টেনে বলে, এসে দেখা হচ্ছে। তাদের কথোপকথন আর বাড়ে না। ফোন কেটে যায়। আকাশে এবার সত্যিই বৃষ্টি নামে, নিঃশব্দ কিন্তু গভীর। রাতটা যেন বৃষ্টির ছায়া মেঘে ধীরে ধীরে ভিজে ওঠে। চারপাশ নিস্তব্ধ, কেবল জানালার কাছ বেয়ে জলের রেখা নেমে আসে ধ্বনিবিহীন দীর্ঘশ্বাসের মতো। তুর্য বিছানায় গা এলিয়ে দেয়, অথচ ঘুম আসে না। তার চোখের পাতায় ঘুরছে সমস্ত রহস্যের ঘুমধরা ইতিহাস। তুর্য নিজেকে প্রশ্ন করে, সে আসলে কি জানতে চায়? শঙ্খনীল সাহা আত্মেই তুহুরার সেই চিঠির শঙ্খ, নাকি প্রকৃতির সাথে সম্পর্কিত কেউ? এই শঙ্খনীলকে খুঁজে পাওয়া গেছেই তো প্রকৃতির বাবার পুরাতন বিকৃত সম্পত্তির কাগজাদি থেকে। প্রকৃতির বাড়ির কেউ কিভাবে সংযুক্ত হতে পারে তুহুরার সাথে? তুর্যর সব গুলিয়ে যাচ্ছে। তার মস্তিষ্ক এসবের ঊর্ধ্বে জানতে চায়, মিনুর রহমানের কি পাপ এসবের পিছে। এই রহস্যের পিছে তুর্য নিজের স্বার্থেই ছুটছে। সে জানতে চায় এই অপূর্ণতায় তার দাদির অবদান কতটুকু। প্রহর কেটে যায়। আধো ঘুম, আধো জেগে থাকা নিয়ে এক রাত শেষে ভোরের কুয়াশাগলি রাজশাহী থেকে ঢাকার পথে রওনা দেয় তুর্য। এবারের যাত্রাও গোপনই বটে। ট্রেনের জানালা দিয়ে পেছনে পড়ে যায় পরিচিত দৃশ্য, আর তার হৃদয়ে জমা হয় একরাশ অজানা আশঙ্কা, যেভাবে জলের নিচে জমা হয় কাদার মতো ভারী, নিঃশব্দ। লম্বা যাত্রা শেষে দুপুরের ঢাকায় নেমে শহরের ব্যস্ততা তাকে কিছুক্ষণে গিলে খেতে চায়, তবে তুর্য থামে না। ঘণ্টাখানেকের ভেতর সে পৌঁছায় হিয়ার বিশ্ববিদ্যালয়ের গেটে। এ যেন তার অপরিকল্পিত গন্তব্য।
সে তো সোজা আব্দুর রুশান মোহাম্মদের বাড়ির দিকে যেতে চেয়েছিল, তবে পথ আটকালো কি করে? হিয়া ক্যাম্পাসে, বর্তমানে তার জীবনের সবথেকে বিরক্তিকর ক্লাসের শেষ বেঞ্চে বসে তৃণার সাথে বিশেষ অহেতুক আলোচনায় ব্যস্ত। তুর্য চায়ের টং দোকানে এক কাপ চায়ের সাথে একটা সিগারেট ধরায়। আঙুল একটুখানি থেমে থাকে, তারপর ফোনটা বের করে টাইপ করে, তোর ক্যাম্পাসের চা এতটাও জঘন্য না। ফোনটা হিয়ার হাতেই ছিল। মেসেজটা আসতেই সে সাথে সাথেই সিন করে। মেসেজটা ছোট হলেও হিয়ার বুঝে উঠতে সময় লাগে খানিকটা। বার তিনেক মেসেজটা পড়ে হিয়া টাইপ করে, আপনি কি বলতে চাইছেন আপনি আমার ক্যাম্পাসে? তুর্য হাসে, গরম চায়ের কাপ পাশে রেখে টাইপ করে, খুব চা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আজ তোর ক্যাম্পাসের চা ট্রাই করা যাক। হিয়া নিজের মাথা চাপড়ে বলে, তুর্য ভাই আপনি কি আগে থেকেই পাগল ছিলেন নাকি নতুন হয়েছেন? লোকেশন বলুন দ্রুত। তুর্য আসলেও নতুন পাগল। আগে এমনটা কখনোই তার দ্বারা হয়নি। আজকাল হয় খুব। তুর্য একটু দুষ্টু হেসে লেখে, এইখানে জটলা বাঁধা রাস্তার দুপাশে ফৌজের মতো দাঁড়িয়ে দালানগুলি। মাঝে মাঝে দু চারটে গাছ যেন সৈনিকের হাঁটুতে হেলানো সবুজ রাইফেল। ছাদে উঠে গেছে রেস্তোরাঁ। আধখানা শহর ডেকে দেওয়া ধূসর রেললাইন, ঘন্টায় মেট্রো আসে 6টি। আর জীবন ফেসে যায় সিগনালে। সেসব এড়িয়ে ছোট্ট টং দোকানের রং চায়ের কাপে ধোয়া উঠছে। আমিও নিঃশব্দে চায়ের কাপে প্রহর গুনছি। হিয়া বড্ড বাহানায় ক্লাস থেকে বের হয়। ঠিক তখনই তুর্যের এমন মেসেজ দেখে দাঁত কিরমির করে ওঠে। প্রচণ্ড রাগে সে রিপ্লে করে, আমি ক্লাসের বাইরে দাঁড়ানো। হেরালি করছেন কেন? তাড়াতাড়ি বলুন কিন্তু কোথায় আছেন? তুর্য যেন সফল। হিয়াকে রাগে সে নিজে খুব মজা পাচ্ছে যেন। এই রাগে আর কি না গেলে তুর্য এবার অ্যাড্রেসটা সুন্দর করে বুঝিয়ে বলে দেয়। আকাশ তখনও মেঘলা, তবে বৃষ্টির ধারা থেমেছে। চলবে।